আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেননি তাদের আসলে শো মিস করার অনেক চান্স আছে। এই জন্য আমি সবসময় বলি যে আমাদের চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করেন, ডেফিনেটলি আপনার এই শো মিস করার কোনো চান্স নাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালোই আছেন। আমি টুম্পা, লিখছি মিরপুর থেকে। আজ আমি চাই আমার নামটি প্রকাশ করুন, কারণটা বলছি একটু পরে। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই 114তম পর্বে আপনি আমার সাথে ঘটে যাওয়া কালো জাদু নিয়ে ঘটনাটি শেয়ার করেছেন। আমি অনেক খুশি হয়েছি, কিন্তু তবুও একটি খারাপ লাগা কাজ করছে, কারণ ঘটনাটি শেয়ার করার পর আমি অনেকভাবেই শুনতে পেয়েছি যে ঘটনাটি নাকি মিথ্যা বা অন্য কারো সাথে ঘটে যাওয়া ঘটনা যা আমি লিখে পাঠিয়েছি। প্রথমেই বলবো, ওই ঘটনাটি আমার প্রথম পাঠানো ঘটনা ভূত.com-এ। আমি কি আমার লেখার শুরুটাই মিথ্যা করব? দ্বিতীয় হল, হাজারো প্রমাণ আছে আমার কাছে ঘটনাটি সত্যি এবং আমার সাথে ঘটেছে, আমার পরিবার সাক্ষী। তাই শুধু রাসেল ভাইয়ের জানার জন্য আমি আমার নিজের অ্যাড্রেস এবং সবকিছু লিখে দিচ্ছি, যাতে এর সত্যতা কতটুকু তা বিবেচনা করতে পারেন। আরো বলে রাখি, অবাক হলেও এত বছর আগের ঘটনা যে বাসায় থাকতে আমার সাথে ঘটেছে, সেই একই বাসায় এখনো আমরা আছি, কারণ আব্বু সরকারি চাকরি করার সুবাদে সরকারি কোয়ার্টার। তো আরো বেশি ভালো হবে যদি খোঁজ নিয়ে দেখেন, এবং রাসেল ভাই যেহেতু ঘটনাটি সিলেক্ট করেন এবং পরে তার কাছে সত্যটাই বলার চেষ্টা করছি, তাই রাসেল ভাই আপনাকে বলছি, ঘটনা সত্যি জেনেই আপনি পড়বেন। আমি সব ডিটেলস দিচ্ছি আপনাকে, আপনি এটা জেনে রাখুন, তাহলেই হবে। এরপরে তিনি তার নাম, ঠিকানা সবকিছু দিয়েছেন, এবং এটা গাজীপুরের একটি ঘটনা, এবং আমাকে বলেছেন যদি কোনোদিন এরপর আপনাদের অবিশ্বাস হয় টুম্পা নিশ্চয় আপনাদের সবাইকে জানাবেন। তারপরে তিনি বলেছেন যে এবার আসি আজকের ঘটনায়। কষ্ট পেলেও ভেবেছি যারা সত্যি বিশ্বাস করেন না প্যারানরমাল কিছু আছে, তাদের জন্য ভূত.com একটি বিশাল মাধ্যম। বিশ্বাস করেন বা না করেন, জেনে রাখলেন কত মানুষ কত কষ্টে আছে এই সমস্যায়। আমি আমার আর আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি সিরিয়াল ঘটনা বলবো। সেই কালো ছায়া আমাদের পিছু ছেড়েও যেন ছাড়ে না। ওই ঘটনার 1 বছর পর, মানে আমি 7ম শ্রেণীতে পড়ি তখনকার সময়ের কথা বলছি, ওই ঘটনার পর তো ছোট ছোট অনেক ঘটনাই ঘটেছে। সেগুলোর মধ্যে যে ঘটনাটির কারণে এখনো রমজান আসলে গা শিউরে ওঠে, সেই ঘটনাটি বলবো আজ। অনেকেই মনে করেন রমাদান মাসে শয়তান বন্দী থাকে বা কোনো সমস্যা হয় না, কিন্তু সব জিন বন্দী থাকে না, এবং আমার সাথে না। শুধু ঘটনাটি আমার এবং আমার আপু এবং আমার ছোট ভাইয়ের সাথেও ঘটেছে। অবাক করা বিষয় হলো, আমার আব্বু আম্মুর সাথে কিছুই ঘটেনি। আমার সাথে সেই ঘটনাটা ঘটার পর আমি রাতে আজও একা ঘুমাতে পারি না। এখন আমি আমার আম্মুর সাথে ঘুমাই, আর ঢাকাতে সাবলেটে থাকি, তাও রুমমেট আমার বেডই শেয়ার করে। সেই রমাদানে আমার 3 ভাই বোন আমরা এক বিছানাতে ঘুমালাম। আগেই এপিসোডে বলেছিলাম যে আমাদের বাসার বর্ণনা 3টি রুম, 2টি বাথরুম, লাগোয়া বাথরুম। এই আব্বু আম্মু এবং কমনটির সামনেই আমরা, মাঝের রুমটি তখন ফাঁকাই থাকত। আর যে রুমে আমার দাদা ছিলেন শেষবার, সেই রুমটিতে আমরা থাকা শুরু করলাম। রুমের একটু বর্ণনা দিলে বুঝতে সুবিধা হবে। আমাদের রুমে জানালার সাথে বেড রাখা, যেই বেড এবং বেডের জানালার পাশে প্রথমে আমি শুতাম, আমার পাশেই ছোট ভাই এবং এরপরে আমার বোন, আর এক পাশে জানালার সাথে লাগোয়া একটি পড়ার টেবিল, যেটাতে আমি পড়তে বসতাম। রমজান মাস শুরু হলো, আমরা 2য় তলায় থাকতাম। 3য় তলায় যে পরিবার থাকতো আমরা কাকা কাকি বলেই ডাকতাম। সেই কাকা হঠাৎই অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ মানে মানসিক অসুস্থ, যাকে এক কথায় পাগলই বলে। তাকে মানসিক হাসপাতালে ভর্তি করে রেখে দেওয়া হয়েছিল 1 বছর। ওনার কথা কেন বলছি এবার বুঝবেন। রমজানের প্রথম দিন আমরা ঠিকঠাক মতোই ঘুমালাম, এবং আমি জানালার পাশেই আমার মাথার কাছে পড়ার সেই টেবিল, আমি স্বভাবগতভাবেই উপুর হয়ে ঘুমাতাম। সেহরির সময় আমরা ঘড়ি ধরে 3টায় উঠতাম। প্রথম রমজানেও তাই করব, কিন্তু গভীর ঘুম থেকে হঠাৎই কেন এক অজানা অস্বস্তির কারণে ঘুম ভেঙে গেল আমার। যেহেতু উপুর হয়ে শুতাম, সেহেতু চোখ মেললেই সোজা চোখ যাবে সামনের টেবিলের নিচের দিকে। তাই হলো, চোখ খুলে আমি যা দেখলাম তা আজও আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। আজও রমজান মাস চলছে,
যাই হোক, আমি দেখলাম ওই তৃতীয় তলার কাকা 4 হাত পা একসাথে করে কুঁজো বুড়ির মতো বসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেখানে কিনা এটা সম্ভবই না কোনোভাবে। প্রথম কথা, উনি হাসপাতালে। দ্বিতীয় কথা, এত রাতে, তাও আবার আমার টেবিলের নিচে বসে থাকা ইম্পসিবল। আমি এমনিতেই অনেক ভয় পাই। এটা আমি 2-3 পলক অবধি দেখেছি, এবং সত্যিই দেখেছি, কারণ আমার চোখের পলকেই ভ্যানিশ হয়নি। 2-3 বার পলকে দেখেছি এক দৃষ্টিতে আমার দিকেই ওইভাবে বসে তাকিয়ে আছে। এরপর আমি তো ভয়ে আমার বোন, ভাই সবাইকে ডাকার চেষ্টা করি, কিন্তু ভয়ে যেন বরফ হয়ে গেছি। ডাকার অবস্থাও নেই আমার, যদিও তার দৃষ্টিতে তেমন কোনো ভিন্নতা ছিল না, মানে রক্তলাল বা ভয় ফ্যাকাশে কিছু না। তবুও আমি ভয় শেষ। কি দেখলাম? শুধু এইটুকু আওয়াজ নাকি এত জোরে চিৎকারের মতো দিয়েছিলাম, তাতে আমার বোন উঠে গেছে। আমার বোন আমাকে বলল, কি হয়েছে? আমি তখন ঘেমে ভিজে একাকার হয়ে গেছি, কথাও বলতে পারছি না। আমার বোন লাইটটি জ্বালিয়ে দিল আর আমাকে পানি খাওয়ালো। ঘড়িতে 1:45 বাজে মাত্র। 3টা বাজতে অনেক দেরি, তাই আমাকে আবারও ঘুমাতে বলে আপু। কিন্তু ঘুম হবে না বললে ও আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি সবকিছু বলার পর আপু আমায় অভয় দিল এবং বলল, এসব কিছু না, ভয় পেলে হবে, মনের ভুল হতে পারে। যাক, লাইট অফ করে দিল। কিন্তু আমি ঘুমালাম না, জেগে রইলাম 3টা অবধি। সেহরি খেয়ে নামাজ পড়ে তারপর ঘুমালাম। সেদিন দ্বিতীয় রমজানে ঘটল আরো ভয়ঙ্কর ঘটনা। সেহরিতে ওঠার পর খেয়ে নামাজ পড়ে শুয়ে পড়লাম। তখন অন্ধকার, বাতাসই ছিল না। ফ্যানের বাতাসই শরীরের গরম নিবারণ করতে পারছিলাম না। ভ্যাপসা গরম, বাইরেও বাতাস নেই। শোয়ার আগে জানালার পর্দা তুলে দিলাম, পুরো জানালা খুলে দিলাম। শুয়ে তন্দ্রা মতো এসেছে। ঠিক তখনই ফিল করলাম জানালা দিয়ে এই গরমের মধ্যেও একটি শীতল বাতাস রুমে ঢুকলো, এবং সেই বাতাসটা যেন খণ্ডনীয় বাতাস। মানে মনে হলো যে এই বাতাসের পর আর কোনো বাতাস আসলো না, এবং সেই বাতাসের সাথে একটা পচা পটকা দুর্গন্ধ আমি নাকে টের পেলাম। এত পচা সেই গন্ধ আজও মনে হলে আমার বমি আসে। সেদিন অবশ্য আমি বমি করেই দিয়েছিলাম। সেই পচা গন্ধটা মনে হলো সোজা ঢুকে পড়লো ঘরে, এবং তারপরে ছড়িয়ে পড়লো এবং বাড়তে লাগলো। তন্দ্রার মধ্যেই ফিল করতে পারছিলাম এমন পচা গন্ধ, এবং গন্ধ মনে হচ্ছে কোনো এক জায়গায় স্থির হয়ে আছে, সেখান থেকেই ছড়াচ্ছে। আর সেই জায়গাটি হলো আমার সেই পড়ার টেবিল। এভাবে বেশিক্ষণ থাকতে না পেরে যখনই আমি উঠে যেতে চাইলাম, তখনই আমার শরীর ঝিম ধরে উঠল। যেমন অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে পায়ে ঝিম ধরে যায়, তেমনি আমার সারা শরীরে আমার একটা ঝিম অনুভব হলো। এই ঝিম ধরা শরীরে আপুর ধাক্কা লাগাতে চোখ মেললাম। আপু বলল, আমার শরীর নাকি বেঁকে আছে, মনে হচ্ছে বাঁকা ভাবে শুয়ে কপাল কুঁচকে আছি। দেখে আপু ডাক দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি উঠলে কেন? আপু প্রথমে কিছু বলল না, কিন্তু আমি বললাম, একটা পচা গন্ধ পাচ্ছ? আপু অবাক হয়ে বলল, তুই গন্ধটা পাচ্ছিস? আমি বললাম, হ্যাঁ। বিশ্বাস করবেন না, তখনও সেই গন্ধটা ছিল, সেখানেই ছিল, এবং পুরো রুম জুড়েই ছিল। তখন আমি বললাম, সবকিছু। আপু বলল, আমিও গন্ধটা পাচ্ছি, গন্ধেই উঠে গেছি। জানালা খোলা না? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ খোলা, তবুও গন্ধটা তীব্র যে বলে বোঝানো যাবে না। আমি আর থাকতে না পেরে বমি করে দিলাম। দরজা খুলে দিল আপু, লাইট জ্বালিয়ে দিল। ওদিকে আকাশও ফর্সা হতে শুরু করেছে, আলো আসলো রুমে। এরপর আমরা ঘুমালাম, এবং গন্ধটাও কমই মনে হলো তখন। রাসেল ভাই, সত্যি বলতে ওই মাসে ওইটাই আমাদের শেষ ঘুম রাত। পরদিন আবারও সেহরি খেয়ে নামাজ পড়ে শুলাম, কিন্তু ঠিক তখনই গতকালের মতো পচা গন্ধটা নাকে এলো। তবে অবাক করা বিষয় হলো, গন্ধটা এমন যে কেউ যদি নোংরা কাপড় পরে কারো পাশ দিয়ে হেঁটে যায় এবং সাথে সাথে গন্ধটাও সরে যায়, এমন হলো আমাদের 3 জনের সাথে। আজকে হলো উল্টো ঘটনা। গন্ধ নাকে আসার সাথে সাথে মনে হলো আমার পা হাত সব অবশ হয়ে গেছে, এবং আমি কথা বলার শক্তি পাচ্ছি না, চোখ মেলতে পারছি না। এটা যে কত বড় একটা কষ্টের ব্যাপার কাউকে বলে বোঝানো যাবে না। এবং আরো ভয় লাগছিল, কারণ আমার মনে হচ্ছিল আমি সোজা হয়ে শুয়ে আছি, কেউ আমার মাথার কাছে এসে ঝুঁকে
আমাকে ঝুঁকিয়ে রেখেছে এবং একটা গরম নিঃশ্বাস আমার নাকে এসে পড়ছে এবং এত জোরে নিঃশ্বাসটা পড়ছিল যার কারণে আমার দম বন্ধ হয়ে আসছিল। কাউকে ডাকার শক্তি পাচ্ছিলাম না। হঠাৎই মনে হচ্ছে কেউ আমার বুকের ওপর বসে চেপে আছে, আর সেই গন্ধ আমার নাক মুখ দিয়ে ঢুকে মনে হচ্ছিল পেটের নাড়ি ভুড়ি সব বের করে দেবে। এই কষ্টটা কোনোদিন আমি ভুলতে পারবো না। মনে হচ্ছিল আজই শেষ দিন, আমার মৃত্যু আজই হবে। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। হঠাৎই আপুর ধাক্কায় হন্তদন্ত হয়ে উঠে বসলাম। পানি দাও, পানি দাও। আপু বলল, কি বলিস তুই, রোজা রেখেছিস তো? তখন আর কিছু না বলে হাঁপাতে হাঁপাতে বসে কিছুক্ষণ চুপ করে আপুকে সবটা বললাম। আপু বলল, আমি নাকি গোঙাচ্ছিলাম। সেই আওয়াজে আপুর ঘুম ভাঙে। গরু জবাই দেওয়ার পর যেই শব্দ, সেই শব্দটাই নাকি আমি করছিলাম। এরপর লাইট জ্বালিয়ে রাখতে বললাম। দুজন জেগেই রইলাম। পরদিন আম্মুকে বললাম সবকিছু। আম্মু বলল তারাও আমাদের সাথে রাতে থাকবে। আর যেহেতু আমার আগে সমস্যা হয়েছে, তাই এইবার আম্মু একটুতেই ভয় পায়। আর সত্যি বলতে এত বছর হয়ে গেছে, এখনো যদি আম্মুকে বলি আমার মাথা ব্যথা করছে, তাহলে আম্মু ভয়ে কেঁপে ওঠে। যাক, পরদিন আব্বু আম্মু দুজনই থাকলেন। সেই রাতে কোনো সমস্যা হয়নি, না আছে গন্ধ, না ঘুমের সমস্যা। আম্মু বলল, কই, আমি তো কোনো সমস্যা দেখলাম না। তখন আমি আর আপু কিছুই বলতে পারলাম না, আর ভাবলাম হয়তো আর সমস্যা হবে না। আবারও আমরা তিনজন একই সাথে ঘুমালাম। ফজরের নামাজের পর ওই ঘটনাটি ঘটত। শুয়ে আছি, ঠিক তন্দ্রা এসেছে। তখনই মনে হলো আমার মাথার কাছেই সেই পচা গন্ধটা, এবং কিছু মুহূর্ত যাওয়ার পর কেউ হেঁটে বা সরে গেলে যেমন হয়, সেই ফিলটা তেমনই হলো। আমার চোখ ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই আমি একটু গোঁ গোঁ আওয়াজ শুনছি, আর ভাবলাম ঘুমের মধ্যে স্বপ্ন নাকি। কিন্তু না, বেশ খানিক পরে বেশ জোরে জোরে শব্দটা উঠে আমার বোনের মুখ দিয়ে গোঁ গোঁ আওয়াজ হচ্ছে, আর মুখ বাঁকা করে ফেলেছে ও। ওর গায়ে জোরে ধাক্কা দেওয়াতে ও হন্তদন্ত হয়ে উঠে বসে আর জিজ্ঞেস করে, কি হয়েছে? ও কিছু না বলে লাইট জ্বেলে দিল, আর বলল ও নাকি ফিল করেছে মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে এবং ও হাত পা নাড়াতে পারছিল না। আর ঠিক তখনই নাকি আমি ধাক্কা দিয়েছি। এরপর আর ঘুমাইনি। সবচেয়ে বেশি ভয়াবহ ঘটনা আমার সাথেই ঘটেছে। যাই হোক, পরদিন মাকে বললাম। আম্মু হুজুরের থেকে পানি পড়া এনে দিল, কিন্তু লাভ হলো না। একদিন পর ঘটনাটি আমার ছোট ভাই, যে কিনা আমাদের মাঝে ঘুমাতো, তার সাথেও ঘটল। ও বেশি কিছু বলতে পারল না, শুধু কেঁপে উঠছিল। তবে আমার আপু বলল অবাক করা ঘটনা, যা হলো এমন, যেদিন আপুর সাথে ঘটনা ঘটেছে সেদিন আমি ফিল করেছিলাম আমার মাথার কাছে কেউ আছে এবং সরে গেল, এবং তারপরে আপুর সাথে সেই একই ঘটনা ঘটে এবং আপু নাকি ফিল করেছিল যে তার মাথার কাছে কেউ আছে এবং অল্প সময়ে সরে গেছে। এরপরে আমার ভাই কেঁপে উঠছিল, অর্থাৎ একজনের থেকে সরে গিয়ে আরেকজনের কাছে যায় এবং এইভাবে আরেকজন আক্রান্ত হয়। লাইট জ্বালিয়ে অসহায়ের মতো বসে রইলাম তিনজন। এরপর আমরা তিনজন ঠিক করলাম লাইট জ্বালিয়ে রাখবো এবং সেহরির পর ঘুমাবো না। আর তাই করলাম। 30টি রোজা আমরা একইভাবে কাটিয়েছি। অবাক করা বিষয় হলো, রোজা শেষ হওয়ার একদিন আগেও আমরা সেই গন্ধটা পেয়েছি, এবং ঈদের দিন থেকে আজ এত বছরেও আমরা ভাই বোন নাকি সেই গন্ধটা পাইনি। কিন্তু আমি আজও যদি একা থাকি, সেই ফিলটা আমার হয়, গন্ধটাও পাই মাঝে মাঝে। জানি না কি ছিল, জানি না কেনই বা এমন হলো। তবে ঘটনাটি আমার জীবনের অন্যতম একটি শিহরিত ঘটনা। এরপর আপনারা যদি আরো ঘটনা চান, আবারও পাঠাবো ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভালো থাকবেন। 100% শিওর থাকুন ঘটনাটি সত্য এবং আমার সাথেই ঘটা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন। আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব। তবে তার আগে জানাই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় পার করে আবারও আজ আমি নতুন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ঘটনাটি আমি কালেক্ট করেছি একজন হতভাগ্য বাবার কাছ থেকে, যে বাবা তার সন্তানদের সুস্থ হবার প্রবল আকাঙ্ক্ষা মনে ধারণ করে দিক বেদিক কোন একটি সলিউশনের জন্য ঘুরে বেড়াচ্ছেন এখনো। এই সময়ের মাঝে উনি অনেক মানুষের সাথে পরিচিত হয়েছেন, অনেক ফ্রড ব্যক্তিদের সাথে কথা বলেছেন, তেমনি ভালো কিছু মানুষও পেয়েছেন পরিচিত হবার জন্য। শুরুতেই বলে নিই কিভাবে এই ঘটনা আমি আমার ঝুলিতে সংগ্রহ করেছি আপনাদের জন্য। 6 আগস্ট 2022। আমি সেদিন আমার দিনের সব কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। হঠাৎই আমার ফোনে একটা কল আসে। ফোনটি ছিল রেজওয়ান ভাইয়ের। আপনাদের মনে আছে রেজওয়ান ভাইয়ের কথা? এপিসোড 91 ইলিশ মাছের বিড়ম্বনা ঘটনাটি যিনি আমাকে দিয়েছিলেন। রেজওয়ান ভাইয়ের ফোন ধরতেই উনি আমাকে বললেন, শোন, আগামীকাল তোকে নিয়ে এক বড় ভাইয়ের বাসায় যাব। উনি তোকে একটা ঘটনা বলতে ইন্টারেস্টেড। রেডি থাকিস বিকেলে। আমি ওনার কথায় রাজি হয়ে আচ্ছা বলে ফোনটা পকেটে রেখে দিই এবং পরের দিন বিকেলে রেজওয়ান ভাইয়ের সাথে চলে যাই সেই হতভাগ্য বাবার বাসায়। উনি কোনো ভনিতা না করে আমাকে বললেন, তুমি আমার ছেলের বয়সী, তোমার কথা অনেক শুনেছি, তোমার ঘটনাও আমি শুনি। তোমাকে আমি আমার ছেলের দুর্বিষহ জীবনের করুণ এক অধ্যায়ের কথা বলবো, ধৈর্য নিয়ে শুনবে কিন্তু। আমি শিওর বলতেই উনি শুরু করলেন ওনার ছেলের জীবনের এক চলমান কালো অধ্যায়। বলছেন, হতভাগ্য বাবা। মানুষের জীবনে কেমন যেন পাজেলের মতো সবকিছু। হারানোর টুকরো খুঁজতে খুঁজতে আমাদের জীবন পার হয়ে যায়, তাই না? শুরুতেই কেন এই কথা বলছি শুনতে থাকুন, বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবিদ শেখ। আমার বিয়ে হয় 1991 সালের এপ্রিল মাসের 23 তারিখ। বিয়ের 2 বছর পরে আমাদের সংসারে মহান আল্লাহ একজন পুত্র সন্তান দান করে, আমাদের ওপর রহমত বর্ষণ করেন। কিন্তু এই রহমতের স্থায়িত্বকাল ছিল শুধুমাত্র 2006 সাল পর্যন্ত। কেন বলছি? 2006 সালের জুন মাসে আমি, আমার ছেলে ও আমার স্ত্রী, আমাদের 2 পরিবারের আরো কয়েকজন সদস্য নিয়ে একটি পিকনিক স্পটে যাই। আমার ছেলে রিফাত, ওর বয়স তখন 13 বছর, খুব একটা বেশি বয়স না। পিকনিক স্পটে খাবার রান্নার আগে রিফাত ওর হাতে করে একটি কাঠের পাজেল নিয়ে আমার কাছে এসে বলে, আব্বু, এই পাজেলটা একটু মিলিয়ে দেবে? আমি অনেক চেষ্টা করেও পারছি না। আমি পাজেলটা দেখে বুঝতে পারি পাজেলের লেখাগুলো আরবি, কিন্তু আরবি ভালোভাবে পড়তে না জানায় আমার পক্ষে সেই পাজেল সলভ করা সম্ভব হবে না বলে বুঝতে পারি। আরবি লেখার সাথে কিছু চিত্রও আঁকা ছিল, যেন সেই পাজেলে কি আঁকা ছিল আমি বুঝিনি। বিজ্ঞান মনস্ক মানুষ হবার ফলে আমি আরবি লেখাগুলো ও চিত্রগুলোকে তেমন একটা পাত্তা দেইনি। আমি আমার ছেলেকে বলি, বাসায় গিয়ে সে যেন বাসার হুজুরের কাছে ভালো করে আরবি শিখে সেই পাজেল সলভ করে বা হুজুরকে দিয়ে সলভ করিয়ে নেয়। রিফাত আমার কথা মেনে নেয়। এরপর পিকনিক আর খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাড়ি ফিরে আসি। 6 মাস কেটে যায়। এরপর যেসব ঘটনা হতে থাকলো আমাদের সাথে, সেসব ঘটনার কোনো এক্সপ্লেনেশন আমাদের কাছে নেই। ঘটনাগুলি আমি ধাপে ধাপে বলছি। 2006 সালের ডিসেম্বর মাসের 17 তারিখ রাত 12টা অতিক্রম করেছে। আমিও আমার স্ত্রী ঘুমানোর জন্য প্রস্তুত হই। আমার ছেলে ইতোমধ্যে ঘুমিয়ে গেছে। রাত 3টার দিকে হঠাৎ আমার ছেলের রুম থেকে চিৎকার ভেসে আসে, আম্মি, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। আমরা দৌড়ে আমার ছেলের রুমে গিয়ে দেখলাম দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। ভেতর থেকে ভারী ও মোটা গলায় একটা আওয়াজ ভেসে আসলো, জানা আমরা কখনো শুনেছি আর জানা কোনো মানুষের গলার আওয়াজ। সেই আওয়াজটা বলছিল, কেন কেন ডাকলি আমাকে? আমার কাজ তো শেষ হয়ে গিয়েছিল, কেন ঘুম ভাঙালি আমার? আমি ও আমার স্ত্রী দরজায় কড়া নাড়তেই থাকি। ভেতর থেকে সেই কণ্ঠে আবারও ভেসে আসে, চলে এসেছে,
আমার কাজে বাধা দিতে। আমাকে এই যে জাগাবে তার বংশ হবে মৃত্যুর শিকার। এই কথা বলার সাথে সাথে দরজা খুলে গেল। আমিও আমার স্ত্রী ঘরে প্রবেশ করতেই বোটকা একটা গন্ধে আমাদের গা যেন গুলিয়ে উঠল। ঘরে ঢুকে লাইট জ্বালাতেই দেখি আমার ছেলের মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছে। ওর গায়ে হাত দিতেই দেখি ও আমার স্ত্রীর দিকে থুতু ছিটিয়ে দিয়ে বলে আমরা যেন তাকে আমাদের পবিত্র হাত দিয়ে না ধরি, পবিত্র হাতে নাকি ওকে ধরা যাবে না। আশ্চর্যের বিষয় হলো সে আমাদের কাউকে চিনতে পারছিল না। আমাকেও আমার স্ত্রীকে বারবার জিজ্ঞেস করছিল আমরা কে, কেন এখানে এসেছি। আমার স্ত্রী সব দেখে কান্না শুরু করে দেয় আর আমার ছেলে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আমার ছেলের আগের রাতের কোনো কথাই মনে থাকে না। সারাদিন পার হয়ে যায়, ছেলের কিছু অদ্ভুত আচরণ লক্ষ্য করলাম আমরা সেদিন থেকেই। দুপুরে খাবার সময় এক পাতিল ভাত আর তরকারি সে খেলো একা। আমাকে নিয়ে রেস্টুরেন্টে খাবার আনিয়ে খেলো। নিজের রুমের দেয়ালে নানান জিনিস আঁকলো আর দিন শেষে ঘুমিয়ে গেল। সন্ধ্যার পর আমাদের বাসার প্রতিটি জানালার পাশে একটা করে কাক এসে ডাকছিল। আমার মনে আছে সেদিন বৃষ্টি ছিল। ভাবুন তো, বৃষ্টি খুব সুন্দর প্রাকৃতিক আশীর্বাদ, আর সেই বৃষ্টি স্নাত রাত, ইলেকট্রিসিটি নেই। এমন সময় আপনার বাসার প্রতিটি জানালায় যদি একটা করে কাক এসে বসে এবং করুণভাবে ডাকতে থাকে তবে কেমন লাগবে কল্পনা করুন একবার। সেদিন রাতে আমি অনেক ভীত সন্ত্রস্ত অবস্থায় নিদ্রা যাপন করতে যাই। রাত গভীর। আমার স্ত্রী গোঙানির আওয়াজে ঘুম ভাঙল। বিছানা থেকে উঠে লাইট অন করতে দেখি আমার ছেলে আমার স্ত্রীর গলা কামড়ে ধরে আছে, যেভাবে একটা শিকারী বাঘ তার শিকার ধরে থাকে। আমি কোনোভাবে আমার স্ত্রীকে মুক্ত করে ছেলেকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দরজা বন্ধ করে দিই। আমার স্ত্রীর গলায় রিফাতের দাঁত বিঁধেছিল, কিছুটা রক্তক্ষরণ হচ্ছিল। ওকে রুমে রেখে আমি দরজা খুলে আমার ছেলেকে দেখতে বের হই। দরজার বাইরে তাকে খুঁজে না পেয়ে তার রুমে গিয়ে দেখি সে ঘুমাচ্ছে, কিন্তু তার ঠোঁটে আমার স্ত্রীর গলার রক্ত দৃশ্যমান। আমি রুমে ফিরে এসে আমার স্ত্রীর গলায় ব্যান্ডেজ লাগিয়ে সেই রাতটা নির্ঘুমই কাটিয়ে দিই। পরদিন সকালে আমরা ডিসাইড করি রিফাতকে নিয়ে আমরা একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাব। সকাল 10টার দিকে আমরা ডাক্তারের চেম্বারে গিয়ে উপস্থিত হই। ডাক্তার কিছু টেস্ট করান আর বলেন 3 দিন পর রেজাল্ট জানাবেন। এই 3 দিন কিভাবে কেটেছে জানেন? বলে রাখা ভালো, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাড ডিপার্টমেন্টে কাজ করতাম। এক রাতে আমি আমার কম্পিউটারের সামনে একটি অ্যাডের প্রজেক্ট করছিলাম। ভয়েস ম্যাচিং করার জন্য আমি মাইক্রোফোনে স্ক্রিপ্ট রেকর্ডিং করছিলাম। হঠাৎ মনে হলো আমার চেয়ারের পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। সে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। পেছনে কাউকে দেখতে পেলাম না। হঠাৎ আমার রুমের লাইট অফ হয়ে গেল। আমি পেছন ফিরতে দেখলাম দুটি চোখ জ্বলজ্বল করছে। আমি আমার মোবাইল হাতে নিয়ে টর্চ জ্বালাতেই আমার চোখ দুটো কোথায় যেন হারিয়ে গেল। টর্চটা অফ করতেই আবার দেখলাম সেই দুটি চোখ আমার চেয়ারের পেছনে। ভয়ে টর্চ জ্বালিয়ে আমি আমার স্ত্রী রিমার রুমে চলে যাই। আর আমি রিমার কাছে গিয়ে দেখি সে হাঁপাচ্ছে। কারণ জানতে চাইলে সে আমাকে বলে, তুমি তো পাশের রুমে বসে রেকর্ডিং এর কাজ করছিলে আর আমি প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। উঠে দেখি আমার ঘাড়ে আঁচড়ের দাগ। তুমি কেন দৌড়ে এলে? আমি রিমাকে সবকিছু খুলে বললে সে অবাক হয়ে আমাকে বলে ইলেকট্রিসিটি নাকি একবারের জন্য যায়নি। আমি রিমার কথা শুনে আমার ওয়ার্কিং রুমে গিয়ে দেখি আমার পিসির ডিসপ্লেটা ভেঙে পড়ে আছে আর আমার টেবিল একেবারে অগোছালো। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি তখন। আমি রাগে রিফাতের রুমে গিয়ে ওকে জিজ্ঞেস করতে যাই যে কেন সে এমন করেছে, কিন্তু রিফাতের রুমে গিয়ে আমি দেখি ও গভীর ঘুমে আচ্ছন্ন। আমার ছেলে সারা দিন আর সারা রাত শুধু ঘুমায় আর ঘুমায়, শুধু খাওয়ার সময় উঠে অস্বাভাবিকভাবে খায়। এরপর আমি রাতের বেলা দোকানে যাবার জন্য লিফটে প্রেস করতে দেখি লিফট কোনো এক কারণে বন্ধ। সিঁড়ি দিয়ে যাবার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। আমি আবার দেখি আমার সামনে দুটি চোখ জ্বলজ্বল করছে। আমি তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে যাই ফোনের টর্চের আলোতে। বাসায় ফেরার সময় লিফট চালু আছে দেখে যেন প্রাণ ফিরে পেলাম। লিফটে উঠে আমার কাঙ্ক্ষিত ফ্লোরের বাটন প্রেস করতেই বিদ্যুৎ আবার চলে যায়। এবার আমি ভয়ে ঘেমে যে একেবারে 100 হয়ে যায়। আমার চারপাশে ফিসফিস আওয়াজ, আমাকে কেন জাগালি? কেন? আমার ঘুম কি সহ্য হলো না? আমাকে কেন জাগাবে? তোকে ভোগ করতে হবে মরণের স্বাদ।
আমি চোখ বন্ধ করে কানে হাত দিয়ে চিৎকার করতে যাব এমন সময় লিফটের আওয়াজে আমার ঘোর কাটে। আমি আমার কাঙ্ক্ষিত ফ্লোরে চলে এসেছি। লিফটের ভেতরেও আলো জ্বলছিল। তাহলে কি হলো আমার সাথে? বিদ্যুৎ না থাকলে লিফট ওপরেই বা গেল কিভাবে? আমি কোনো ইকুয়েশনই মিলাতে পারছিলাম না। 3 দিন পর ডাক্তারের কাছে গেলে উনি বললেন, আপনার ছেলের মেবি স্প্লিট পার্সোনালিটি হয়েছে। বয়সন্ধিকালে এমনটা হওয়া অস্বাভাবিক না। এরপর আমি ডাক্তারের কাছে ওর গলা দিয়ে অন্যরকম আওয়াজ বের করার কারণ জানতে চাইলে উনি বলেন, এটা খুব নর্মাল। মানুষের গলায় 2টা ভোকাল কর্ড, একটা প্রাইমারি মানুষ যেটা অলওয়েজ ইউজ করে, আর একটা সেকেন্ডারি ভোকাল কর্ড যেটা মানুষ সাধারণত ইউজ করে না। হয়তো মাল্টিপল পার্সোনালিটির কারণে রিফাত কোনোভাবে তার সেকেন্ডারি ভোকাল কর্ডের অ্যাক্সেস করে নিয়েছিল। ডাক্তারের যুক্তিগুলো আমি ডিনাই করার কোনো উপায় ছিল না। করবই বা কি করে? অকাট্য যুক্তি বলে কথা। এরপর আমার ছেলেকে ডাক্তার কিছু থেরাপি, মেডিসিন আর মেডিটেশন দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এদিকে আমার আর রিমার সাথে যা হচ্ছে সেটাকেই বা কোন যুক্তি দিয়ে বিবেচনা করব ভেবে পাচ্ছিলাম না। কোনো উপায় না পেয়ে আমি শেষমেশ আমার আম্মির সাথে যোগাযোগ করি। আমার আম্মি আগামীকাল বাসায় আসবেন বলে জানান আমাদের। পরের দিন আমার আম্মি আমার ছোট ভাইকে সাথে করে আমার বাসায় এসে উপস্থিত হন। উনি রিফাতের সাথে খুব স্বাভাবিকভাবেই দাদু ভাই, ছোট ভাই ডেকে ডেকে কথা বলেন। বিপত্তি তখনই বাধে যখন আমার আম্মি রিফাতের মাথায় হাত বুলাতে চান। রিফাত আম্মিকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আর কর্কশ কণ্ঠে বলে, তোর পবিত্র হাত দিয়ে আমাকে ধরবি না। এক পা কবরে গেছে, এবার কি পুরো শরীরটাই কবরে নিতে চাস? রিফাত যখন কথাগুলো বলছিল তখন ওর মুখ থেকে এত বাজে গন্ধ বের হচ্ছিল যা বলার মতো না। আমি আর আমার ভাই আম্মিকে মেঝে থেকে তুলে ড্রয়িং রুমে চলে আসি আর রিফাতের ঘরের দরজা বন্ধ করে দেই। আমার আম্মি আমাদের বলেন, আবিদ, এটা কোনো মেডিকেল সমস্যা না বাবা, ওর ওপর শয়তানের ছায়া। আমি তোকে একটা ঠিকানা দেই, সেখানে গিয়ে হুজুরকে নিয়ে আয়। আমাদের পারিবারিক বন্ধু উনি কিছু করতে পারবেন যদি সম্ভব হয়। আম্মির কথা শুনে সেদিন দুপুরেই আমি রওনা দেই সেই হুজুরের সন্ধানে। হুজুরের বাসা খোঁজার ঘটনা নাই বলি, হুজুরকে নিয়ে সেদিন মধ্যরাতে আমি বাসায় আসি। হুজুর সোফায় বসেন আর আমাদের সব কথা শোনেন। আমাদের কথা শুনে উনি বলেন, ওর উপরে কেউ কালো জাদু করেছে, দেখি কেমন কালো জাদু। এরপর উনি রিফাতের রুমে আসন করে বসলেন আর দোয়া কালাম পড়লেন। কিছুক্ষণ পর রিফাত বিছানায় দাঁড়িয়ে হুজুরকে বললেন, আমাকে যে জাগাবে তাকে ভোগ করতে হবে মৃত্যুর স্বাদ। এই বলে সে হাসতে লাগলো। আমি দেখলাম হুজুর ও রিফাতের মাঝে প্রচুর চোখাচোখি হচ্ছে। মনে হচ্ছিল দুজন যেন চোখে চোখে কথা বলছে। একটু পর রিফাত চোখ বন্ধ করে দেয় আর হুজুর তড়িঘড়ি করে আসন ছেড়ে উঠে বেসিনে গিয়ে বমি করে দেন। একটু স্বাভাবিক হলে উনি আমাকে বলেন, আপনারা কি জানেন কারিন কি? আমি হ্যাঁ বললে উনি বলেন, ওনার সাথে থাকা জিন নাকি রিফাতের কারিনের সাথে কথা বলেছে। এটা নাকি কালো জাদু নয়, এটা একটা ভুল। কিন্তু কি ভুল সেটা রিফাতের কারিন নাকি বলবে না। রিফাতের কারিন নাকি রিফাতের শেষ পরিণতি হুজুরের জিনকে বলেছেন, যার বর্ণনা আমরা দিচ্ছি না। এই বর্ণনা আর লোমহর্ষক সিচুয়েশন কল্পনা করেই নাকি হুজুরের এখন বমি হয়েছে। হুজুর আমার আম্মির কাছে ক্ষমা চেয়ে বললেন, উনি কি এই কাজ করতে পারবেন না। যাবার আগে উনি ওনার এক বন্ধুর ঠিকানা দিয়ে বিদায় হয়ে যান। পরের দিন আমার ভাই গিয়ে হুজুরের বন্ধুকে নিয়ে আসেন। উনি এসেই আমাদের কাছে 10,000 টাকা দাবি করেন ওনার ভিজিটিং ফি হিসেবে। উনি এও বলেন যে ওনাকে আগে 50,000 টাকা দিতে হবে, এরপর উনি কি সমস্যা দেখবেন। যদি সমস্যার সমাধান করা যায় তো আরো 50,000 টাকা ওনাকে দিতে হবে, আর সমাধান করা না গেলে ওনার নাকি কিছু করার থাকবে না। হুজুরের মুখ থেকে এসব কথা শুনে রাগে আর কষ্টে আমার যেন মাথায় রক্ত উঠে যায়। আমি ওনাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলি। এমন বিপদের দিনে টাকার জন্য মানুষ এভাবে সুযোগের আর মানুষের বিপদের ফায়দা উঠাতে চাইবে আমি ভাবতেও পারিনি। হতাশ হয়ে যায়। এদিকে সমস্যাগুলো বাড়ছে। রিফাতের ঠোঁট ফেটে গেছে, ওর ঠোঁট আর চেহারা সাদা হয়ে গেছে, ওজন ডাবল হয়ে গেছে। মনে হয় ও যেন মৃত একজন মানুষ যে খাবার সময় জীবন ফিরে পায়। কিছুদিন পর রাস্তা দিয়ে যাবার সময় আমি রিফাতের আরবি শিক্ষার হুজুরকে দেখতে পাই। বলে রাখা ভালো যে রিফাতের সমস্যা শুরু হওয়ার পর ও সকল প্রকার লেখাপড়া প্রাইভেট টিউশনই বন্ধ করে দেওয়া হয়েছিল। হুজুর আমাকে জিজ্ঞাসা করলেন, রিফাত কেমন আছে? আমি ওনাকে সবকিছু খুলে বললে উনি বললেন, ভাইজান, আমার বড় ভাই সব কাজ করেন। উনি কলকাতার বিখ্যাত এক মাদ্রাসা থেকে পড়াশোনা করে সেখানে ওনার ওস্তাদের কাছ থেকে এই সব কাজের দীক্ষা নিয়েছেন। উনি কাউকে এই বিষয়গুলো জানান না, নিরিবিলি কাজ করে থাকেন। ওনার কাছে যাবেন,
ভয় নেই, মজিদ ভাইয়া কখনোই টাকা পয়সা নেন না এইসব কাজের বিনিময়ে। হুজুরের কথায় যেন আমার অগাধ বিশ্বাস জন্ম নিল। আমি ওনার সাথে ওনার বড় ভাই মজিদ হুজুরের কাছে যাই। মজিদ হুজুরকে আমি এতদিন ঘটতে থাকা সব ঘটনা খুলে বলি। উনি আমাকে বলেন আগে নাকি উনি আমার বাসাটা একটু ঘুরে দেখবেন, তারপর চিন্তা করবেন কি সমস্যা আর কি সমাধান। কথা শেষ হতেই হুজুর আমাকে চা বিস্কুট এনে দিলে আমি খেতে যাব, এমন সময় হুজুরের ঘর থেকে একটা ধবধবে সাদা বিড়াল এসে আমার কোলে বসে ঘুমিয়ে গেল, যেন কতকাল ধরে আমাকে সে চেনে। হুজুর একগাল হেসে বললেন, এই বিড়ালের নাম মুয়াজ্জা। ওনাকেই হুজুরের সব কাজের সাথী। সেদিন সন্ধ্যায় হুজুর আমাদের বাসায় এলেন মুয়াজ্জাকে নিয়ে। হুজুর আমার সম্পূর্ণ বাসা ঘুরলেন, সর্বশেষ গেলেন রিফাতের রুমে। রিফাতের রুমে যেতেই মুয়াজ্জা হুজুরের কোল থেকে নেমে কিছু একটার গন্ধ শুকতে শুকতে রিফাতের টেবিলের ওপর দাঁড়িয়ে গেল। হুজুর জিজ্ঞেস করলেন, এই টেবিলের ড্রয়ারটা খোলা যাবে? এখানে কি আছে দেখি। হুজুরের এই কথা শুনে ঘুমন্ত রিফাত জেগে উঠল লম্বা লম্বা শ্বাস নিতে নিতে। ওর নিঃশ্বাসে হিস হিস শব্দ যেন সাপের হিস হিস শব্দকেও হার মানায়। হুজুরকে রিফাত বলল সে কেন এসেছে, সে নাকি জান না নিয়ে যাবে না। হুজুরের চেষ্টা নাকি বৃথা। হুজুর খুব ঠান্ডা মাথায় খুব সুন্দর করে জিজ্ঞেস করলেন, কে তুমি, কেন এসেছ, কি চাও? রিফাত কোনো কথা বলে না। হুজুর তখন সুর করে কিছু সূরা তিলাওয়াত করলেন। সূরা তিলাওয়াত শুরু হলে মুয়াজ্জা আমার কোলে উঠে বসে পড়ে। কিছুক্ষণ পর রিফাতকে দেখে মনে হচ্ছিল সে খুব কষ্ট পাচ্ছে। তখন সে নিজের নাম বলে, যে নাম আমি আপনাদের বলছি না। নাম বলেই রিফাত ঘুমিয়ে যায়। হুজুর রিফাতের টেবিলের ড্রয়ার খুলে সেই পাজেলটি খুঁজে পান। 6টা ঘর ফাঁকা। হুজুর পাজেলটা দেখে কয়েকটা হাত পিছিয়ে যান। পাজেলটা কাপড় দিয়ে তুলে নিয়ে ড্রয়িং রুমে চলে আসেন। হুজুর আমাদের বলেন উনি এখন একটু আসনে বসবেন, আমরা কেউ যেন এই রুমে এখন না থাকি। এই বলে উনি মুয়াজ্জাকে ডাক দিতেই মুয়াজ্জা ওনার সামনে গিয়ে বসে পড়ে। মনে হচ্ছিল যে মুয়াজ্জা হুজুরের সাথে কথা বলছে। 20-30 মিনিট পর মুয়াজ্জা আমার রুমে এসে দাঁড়ায়। আমি ওর কাছে গেলে ও আমাকে হেঁটে হেঁটে হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর আমাদের এরপর যা বলেন সেটা শুনে আমাদের চারপাশ যেন অন্ধকার হয়ে যায়। আপনারা কি জানেন এটা কি? একটা প্রাণঘাতী অস্ত্র এটা। প্রাচীন আমলে যুদ্ধ জয় করার জন্য এসব হাতিয়ার মানুষ বানাতো, যে হাতিয়ারে বড় বড় শয়তানেরা বন্দী থাকতো। এই কাজ যারা করত তারা এই হাতিয়ার বিপক্ষ দলের বাসায় বাসায় থাকা বাচ্চাদের হাতের মুঠোয় দিয়ে পৌঁছে দিত। আর বাচ্চারা এই খেলনাগুলোর কোনো ধাঁধা শেষ করতে পারলে সেই শয়তান সেই অস্ত্র থেকে বের হয়ে সেই খানদান একেবারে ধ্বংস করে দিত। এই খেলনাগুলো অনেক রকমের হয়। আপনার ছেলে যেটা পেয়েছে সেটা হচ্ছে ছোট বাচ্চাদের ছবি মেলানোর পাজল ফ্রেম। ও যখন এটা পেয়েছিল তখন কিন্তু এখানে 6টা পিস গায়েব ছিল না। ও পাজলটা মেলানোর পর 6টা পিস গায়েব হয়ে গেছে। এই 6 পিসের সাথে 6টা জিন বন্দী। এই 6 জিনের মাঝে একজন হচ্ছেন লিডার আর বাকিরা বাহিনী। তাই মেইন একটা জিনের নামই পাজেলে আছে। এটা ধ্বংস করার জন্য 5টা পিস খুঁজে পেতে হবে। 5টা পিস মিলিয়ে এটাকে পুড়িয়ে ফেলতে হবে। আর 6 নম্বর পিসটা একটা ভাঙা দালানে খুঁজে পাবেন। যে দালানে খুঁজে পাবেন সেটা হবে একটি পবিত্র দালান। সেই দালানের কোনো পানির উৎসে যদি পাজেলের 6 নম্বর টুকরা ধুয়ে নেন তবে দেখবেন সেটার ওপরের লেখাগুলো মুছে যাবে। এই হাতিয়ারগুলো কাজ শেষ হলে এগুলো যারা বানিয়েছেন তারা নষ্ট করে ফেলেন, কিন্তু এই পাজেল যে বানিয়েছে সে ওই পাজেলের কাজ শেষ হবার আগেই মারা যান। তাই এটা ধ্বংস করতে পারেননি উনি। কিন্তু এই পাজেল একবার তার কাজ করেছে, আর এই জিন সেই পাজেলে ঘুমিয়েছিল। আপনার ছেলে ওকে আবার জাগিয়ে তুলেছে। এটাই হয়েছে বিপদ। হুজুরের মুখে এই কথাগুলো শুনে আমাদের কি রিয়াকশন ছিল জানেন? না, জানেন না, জানবেনও না, বুঝবেনও না। কখনো শুনেছেন এমন ঘটনা? মনে হয় না। এরপর আমরা হুজুরকে জিজ্ঞেস করি এই পাজেলের টুকরোগুলো আমরা কোথায় খুঁজে পাবো। হুজুর বললেন, পাজেলে 2টা বাক্য লেখা আছে আর একটা ছবি আছে। ছবিটা শয়তানের মাথার আর বাক্য 2টি আরবি, যার একটা অর্থ এখানে সাহিত্য আছে, নামটা বলছি না। আরেক লাইনের অর্থ আমাকে যে জাগাবে সে ভোগ করবে মৃত্যুর স্বাদ। আর 6টা পাজেল 6 জায়গায় খুঁজে পাওয়া যাবে। প্রথম পাজেল পাওয়া যাবে এক মসজিদের অজুখানার পানির পাইপে। দ্বিতীয় পাজেল খুঁজে পাওয়া যাবে লোহার দোকানের আগুনের ভেতর। তৃতীয় পাজেল খুঁজে পাওয়া যাবে একটা গাছের মাথায় যেখানে বাতাস প্রখর। চতুর্থ পাজেল খুঁজে পাওয়া যাবে একটা গোয়াল ঘরে। পঞ্চম পাজেল খুঁজে পাওয়া যাবে আপনার ছেলের শরীরে। শেষ পাজেল
পাওয়া যাবে একটা পরিত্যক্ত দালানে, যেটি একটি পবিত্র দালান। হুজুরের কথা শুনে আমরা ওনাকে জিজ্ঞেস করি এই জায়গাগুলো কোথায়। হুজুর আমাদের বলেন এই পাজেলগুলোর মাঝে 5টা পাজেল নাকি আমাদের বাসার 500 মিটারের মাঝে আছে, বাকি একটা কত দূরে ওনার জানা নেই। এগুলো কোথায় আছে জিজ্ঞেস করলে হুজুর মুয়াজ্জার দিকে তাকান আর আমাদের রুম থেকে বেরিয়ে যেতে বলেন। কিছুক্ষণ পর আবার মুয়াজ্জা এসে আমাদের ড্রয়িং রুমে নিয়ে গেলে হুজুর বলেন, আপনাদের বাসার কাছের মসজিদের অজুখানার পাইপে একটা পাজেল পাবেন, একটা পাবেন উত্তরের লোহার দোকানের আগুনে, আরেকটা পাবেন পশ্চিমের সব থেকে উঁচু সুপারি গাছটার মাথায়, আরেকটা পাবেন বাসার কাছের এক বাড়ির গোয়ালে, আরেকটা পাবেন আপনার ছেলের শরীরে নাভির প্যাচে, ওটা আমি বের করে দেব। 6 নম্বরটা কোথায় পাবেন জানি না, তবে ওটা পূর্বে আছে। তবে সাবধান, যতবার একটা পাজল পিসের কাছে যাবেন শয়তান তার সম্পূর্ণ চেষ্টা করবে আপনাদের ভয় দেখাতে, আটকাতে। শক্ত থাকতে হবে, ধোঁকা বা মায়ায় পড়া যাবে না, সাবধান। এই বলে হুজুর চলে যান আর বলেন 4টা খুঁজে পেলে আমরা যেন ওনাকে জানাই। তখন উনি এসে রিফাতের নাভির প্যাচ খুলে 5ম পাজল পিস বের করবেন। হুজুরের কথা শুনে কষ্টে আর ভয়ে আমাদের গলা শুকিয়ে যায়। এর পর দিন থেকে শুরু হয় আমাদের পাজল পিস খোঁজার কঠিন এক ভয়ানক অধ্যায়। পাজল পিস খোঁজার ধাপগুলো আমি একে একে বলছি, ধৈর্য ধরে শুনবেন দয়া করে। প্রথম পাজল পিস, আমিও আমার ভাই রিফাতের আরবি শিক্ষার হুজুরকে নিয়ে যাই মসজিদে। মসজিদের ইমামকে ঘটনা জানালে উনি মসজিদ কমিটির সাথে কথা বলে পারমিশন নিয়ে আমাদের অজুখানায় নিয়ে যান। এরপর ইমাম সাহেব চলে যান। আমরা সকালে গিয়েছিলাম, কিন্তু অজুখানায় ঢুকতেই কেমন যেন রাত নেমে এলো। আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ দেখলাম আমার সামনে সেই 2টি আলোর মতো চোখ। আমি আমার ছোট ভাইয়ের চিৎকার শুনতে পেলাম, সেই চিৎকার করে কাঁদছে। একটু পরে একটু একটু করে আলো ফুটতে শুরু করলো। আমি দেখলাম আমার ভাই অজুখানায় পড়ে আছে, ওর হাত পা কেটে আলাদা করে ফেলা, রক্তে যেন ভেসে যাচ্ছে সম্পূর্ণ অজুখানা। আমার কানেও কেউ ফিসফিস করে বলছে, চলে যা, চলে যা এখান থেকে। আমি আমার ভাইয়ের এই অবস্থা দেখে হাউমাউ করে কাঁদতে থাকি আর ওকে জড়িয়ে ধরে রাখি। হঠাৎ আমার ঘোর ভাঙলো হুজুরের স্পর্শে। চোখ খুলে দেখি আমি অজুখানার পাইপের সামনে পড়ে আছি। আমার ভাইও আমার দিকে তাকিয়ে আছে, ও একদম সুস্থ। ওকে আমি জড়িয়ে ধরে কাঁদতে থাকলে হুজুর আমাকে বলেন, এটা কাঁদার সময় না, শয়তানের ধোকায় যেন না পড়ি। এরপর অনেক কষ্টে, অনেক বাধা পেরিয়ে অজুখানার পাইপ আমরা রেত দিয়ে কেটে খুঁজে পাই আমাদের প্রথম পাজল পিস। পিসটা নিয়ে আমরা কেউ হাঁটতে পারছিলাম না, শরীর যেন ভার হয়ে আসছে আমাদের। এক পায়ে গই তো 2 পা পিছই। আস্তে আস্তে আয়াতুল কুরসি আর যেই দোয়া জানি সেই দোয়া পড়তে পড়তে 2 মিনিটের পথ প্রায় 1 ঘন্টা ধরে হেঁটে বাসায় প্রথম পিস নিয়ে আসি আমরা। দ্বিতীয় পিস, আমাদের এলাকায় লোহার দোকান মোট 3টা। প্রথম দোকানে গিয়ে যখন আগুনে খুঁজে দেখতে যাই, দোকানের মালিক কারণ জানতে চাইলে আমরা ওনাকে কারণ বলি। উনি আমাদের বদ্ধ পাগল আর উন্মাদ ভেবে তাড়িয়ে দেন। অবশেষে 5000 টাকা দিয়ে আমরা ওনাকে রাজি করাই, কিন্তু হতাশ হই, কারণ সেখানে কোনো পাজল ছিল না। এরপর আমরা বাসায় ফিরে আসি। হঠাৎ মনে হলো হুজুর তো বলেছিলেন বাসার উত্তরের লোহার দোকানে পাজল পিস পাওয়া যাবে, আমরা এটা ভুলে গিয়েছিলাম। এরপর কম্পাস দিয়ে ঠিক ঠিক উত্তরের লোহার দোকানে গিয়ে পৌঁছাই। সেই দোকানের মালিকও সব শুনে আমাদের পাগল ভেবে তাড়িয়ে দেন। অগত্যা 3000 টাকার বিনিময়ে খোঁজার সুযোগ পাই। আগুন নিভাতে সময় লাগায় আমরা অপেক্ষা করছিলাম। হঠাৎ চারপাশ কালো হয়ে এলো। আমি বুঝতে পারলাম আমরা ঠিক জায়গায় এসেছি। এবার আমি দেখলাম অন্ধকারে আমার ছেলে রিফাত তপ্ত লাল এক লোহা হাতে দাঁড়িয়ে। ও আমাকে বলছে, আব্বু এখান থেকে কিছু নিও না, নিলে ওরা আমাকে কি করবে দেখতে চাও? এই বলে রিফাত ওর পেটে সেই তপ্ত লোহা লাগিয়ে পুড়াতে থাকে। এই দৃশ্য দেখে আমি রিফাত থাম বলে চিৎকার দিয়ে দৌড়ে যাই। আমি হঠাৎ পড়ে যাই মাটিতে। আমার পায়ে জ্বলন্ত আগুন লেগে কিছুটা পুড়ে যায়। এরপর ঘোর কাটলে হুজুর আমাকে জিজ্ঞেস করেন আমি বারবার কেন ধোঁকার শিকার হচ্ছি, কেন আস্থা রাখতে পারছি না। আমি হুজুরকে সবকিছু খুলে বললে উনি বলেন রিফাত এখানে কিভাবে আসবে। এরপর আগুন নিভলে আমার পোড়া পা নিয়েই আমি আর আমার ভাই খুঁজে পাই দ্বিতীয় পাজল পিস। তৃতীয় পাজল পিস পশ্চিমের সব থেকে উঁচু সুপারি গাছের মাথায়। এটা খুঁজে পাওয়া খুব কঠিন ছিল আমাদের জন্য। বাসা থেকে 500 মিটার পশ্চিমে বেশ কয়েকটি সুপারি গাছ ছিল। কোনটা সব থেকে উঁচু বুঝতে পারছিলাম না। প্রতিটা গাছ
নিচে গিয়ে বোঝার চেষ্টা করলেও পারিনি। অবশ্যই লোকেশন মার্ক করে বাসার ছাদে গিয়ে ছবি তুলে অনেক ডিসকাস করে খুঁজে বের করি সব থেকে উঁচু সুপারি গাছ। এরপর একজন দিনমজুরকে দিয়ে ঠিক করি গাছে উঠে পিসটা এনে দেবে। লোকটা যখন গাছে উঠছিল তখন আবার আমার চারপাশ অন্ধকার হয়ে গেল। আমি দেখলাম ওই লোকটার জায়গায় আমার ভাই গাছে উঠছে। আমি দেখলাম ও হঠাৎ পড়ে গেল গাছ থেকে। আমার মনে হলো ও আমার উপরে এসে পড়ে গেল। আমি চোখ খুলে দেখি আমি একটা রুমে বন্দি, আমার পায়ে শিকল বাঁধা, মুখে রক্ত জড়িত এক কাপড় বাঁধা। একটা কুৎসিত মানুষ একে একে আমার চামড়া কাটছে, যেভাবে কোরবানির গরুর চামড়া ছাড়ানো হয়। বিশ্বাস করেন ব্যথাটা আমি ফিল করতে পারছিলাম। আই লিভড ইন দ্যাট মোমেন্ট। এরপর ব্যথায় আমি চোখ বন্ধ করে চিৎকার করতে থাকি। পোস্টমর্টম করার মতো সেই লোকটা আমার বুক চিড়ে আমার বুকে কি যেন একটা ঢুকিয়ে দিল। এরপর আমি চিৎকার দিয়ে চোখ খুলতেই দেখি আমি গাছের তলায় পড়ে আছি। হুজুর আমার মাথায় পানি দিচ্ছেন। উনি আর আমার ভাই বলছিলেন আমার নাকি খিঁচুনি উঠে গিয়েছিল। একটু পর সেই লোকটা সুপারি গাছের মাথায় কিছু খুঁজে না পেলে আমরা সুপারি গাছের প্রতিটা পাতার মূল কেটে নামাতে বলি ওনাকে। উনি একটা করে মূল নামান, আমরা খুঁজে দেখি। অবশেষে অনেক চেষ্টা করে আমরা তৃতীয় পাজল পিস খুঁজে পাই। বাসায় এসে শুনি রিফাতেরও নাকি একটু আগে খিঁচুনি হয়েছিল। চতুর্থ পাজল পিস। বাসা থেকে খানিক দূরে এক হিন্দু বাসায় দুটা গরু পালা হতো। আমাদের এলাকায় এই এক বাসাতেই গরু পালা হতো, তাই সন্দেহ ছিল যে এটাই সেই জায়গা। ওই বাসায় গিয়ে ওনাদের সবকিছু খুলে বললে ওনারা কিছুতেই রাজি হন না। যেহেতু আমাদের ধর্ম আলাদা, আমাদের বিলিফ আলাদা, তাই ওনাদের আমি দোষ দিচ্ছি না। বিলিফ না করার জন্য আমার কোনো আক্ষেপ নেই। অনেক বলে কয়ে বাড়ির কর্তাকে আমার বাসায় নিয়ে গিয়ে আমার ছেলের অবস্থা দেখালে উনি রাজি হন পাজেলের পিস খুঁজে দেবার জন্য। কিন্তু উনি বলেন আমরা যেন রাতে এই কাজটা করি, দিনে মানুষ দেখলে নাকি নানান কথা বলবে। আমি রাজি হই এবং সেদিন রাতে যাই চতুর্থ পাজেলের পিস খুঁজতে। টর্চ লাইট, চার্জার লাইট, যা পারি সবকিছু নিয়ে চলে যাই। গোয়ালে ঢুকতেই আমরা দেখি আমাদের সামনে একটা গোখরা সাপ ফনা তুলে বসে আছে। আমরা ভয়ে পিছিয়ে যাই। হুজুর দোয়া পড়ে আমাকে বলেন, ভাইজান এগুলো সত্য না, এগুলো চোখের ধোকা, চলেন আগাই। এই কথা বলতেই আমি দেখলাম সাপটা হঠাৎ এসে হুজুরের পায়ে কামড় দিল। হুজুরকে ধরে বের করতে যাব এমন সময় দেখি পা আর কাজ করছে না, যেন কেউ আঠা দিয়ে জমিনের সাথে লাগিয়ে দিয়েছে আমাদের পা জোড়া। আস্তে আস্তে হুজুরের শরীর নীল হয়ে গেল, মুখ দিয়ে গ্যাজেলা বেরোতে শুরু করলো। উনি মারা যান। এই দেখে কষ্টে আমাদের দুই ভাইয়ের যেন কোনো প্রকার হুঁশ জ্ঞান কিছু ছিল না। এরপর হঠাৎ যেন সবকিছু কেমন নিশ্চুপ হয়ে গেল। আলতো ঠান্ডা বাতাসে আত্মা যেন জুড়িয়ে যাচ্ছিল আমাদের। হাসনা হেনা ফুলের প্রবল ঘ্রাণে যেন ভেসে যাচ্ছিল সবকিছু। হঠাৎ গরুর ঘাস খাবার জন্য সিমেন্টের তৈরি চারির কাছ থেকে একটু আওয়াজ শুনতে পেলে সেদিকে লাইট ধরে দেখি মুয়েজ্জা ঘাসের ভেতর কি যেন খুঁজছে। আমি অবাক হয়ে যাই যে মুয়েজ্জা এখানে কিভাবে এলো। এরপর মুয়েজ্জা তার মুখে করে পাজলের চতুর্থ পিস নিয়ে এসে আমাদের সামনে রেখে গোয়ালের জানালা দিয়ে লাফ দিয়ে বের হয়ে গেল। আমি তখন টর্চের আলোতে দেখি হুজুর বিস্মিত চোখের সামনে তাকিয়ে আছে। তার মানে হুজুর বেঁচে আছেন, শরীরে যেন প্রাণ ফিরে এলো। আমার ভাইকেও দেখলাম একইভাবে তাকিয়ে আছে। আমি ওনাদের দুজনকে ধাক্কা দিতেই ওনাদের ঘোর কেটে যায়। হুজুর আমাকে বলেন উনি নাকি দেখেছেন আমার ভাইকে সাপে কামড় দিয়েছে আর সে মারা গেছে। আমার ভাই বলে ও দেখেছে আমাকে নাকি সাপে কামড় দিয়েছে আর আমি মারা গেছি। আমরা বুঝতে পারলাম যে সব শয়তানের ধোঁকা। এর মাঝে মুয়েজ্জা আল্লাহর এক উপহার হয়ে আমাদের সাহায্য করতে এসেছিল। চতুর্থ পাজেলের পিস নিয়ে আমরা ফিরে আসি। পঞ্চম পাজেল পিস। চারটা পাজেল নিয়ে আমরা ফিরে এসে মজিদ হুজুরের কাছে যাই এবং তাকে জানাই। উনি পরের দিন আমার বাসায় আসেন আর রিফাতের রুমে বসে নাভির প্যাচ খুলতে গেলে রিফাতের ভেতরে থাকা শয়তান তাকে কাজ করতে দিচ্ছিল না। এরপর হুজুর মুয়েজ্জার দিকে তাকান আর বের করে দেন রুম থেকে। আমি বাইরে বের হতেই শুনি সেই কর্কশ গলা বলছে, মর মর, মরিস না কেন, মর। পরক্ষণেই ভেতর থেকে এত সুন্দর তেলাওয়াত ভেসে আসছিল যেন শুনে কান যেন শান্তির এক মহাসমুদ্রে ডুবে যাচ্ছিল। একটু পর কর্কশ গলার আওয়াজে কেউ বলল, পারবি না, টুকরো খুঁজে বের করতে পারবি না, কারণ ওটা তোর ছেলের ভেতরেই নেই। একটু পরে হুজুর তেলাওয়াত বন্ধ করে বাইরে এসে বলেন, রিফাতের ভেতর পঞ্চম পাজলের পিসটি নেই।
এরপর মজিদ হুজুর অনেকক্ষণ ভেবে আমাদের সবাইকে জিজ্ঞেস করেন যে পাজেল খুঁজতে গিয়ে আমরা কে কি দেখেছিলাম। আমরা ওনাকে আমাদের দেখা প্রতিটা জিনিস আর শয়তানের ধোঁকা সবকিছু খুলে বলি। তখন উনি আমাকে বলেন, সুপারি গাছের মাথায় পাজেল খুঁজতে গিয়ে আপনি যে ধোঁকায় পড়েছিলেন সেটা সম্পূর্ণ ধোঁকা ছিল না। 5 নম্বর পাজেল পিস আপনার ভেতর দিয়ে নেওয়া হয়েছে। মনে আছে আপনার খিঁচুনি হয়েছিল আর বাসায় এসে শুনেছিলেন রিফাতেরও খিঁচুনি হয়েছে। আপনার নাভির প্যাঁচ খুলতে হবে এখন। হুজুরের কথা শেষ হতে না হতেই রিফাত রুমের ভেতর থেকে অকথ্য ভাষায় মজিদ হুজুরকে গালাগাল দিতে থাকে আর বলে, কিভাবে বুঝলি মজিদ? তুই অনেক চালাক, আল্লাহ তোকে খুব ভালোবাসে রে মজিদ, বেঁচে গেলি এবার। কিন্তু 6 নম্বরটা কোথায় পাবি? পাবি না। এই বলে রিফাত হাসতে থাকে। রিফাতের কথায় পাত্তা না দিয়ে মজিদ হুজুর তার কাজ শুরু করেন। উনি আমার নাভির প্যাঁচ খুলে 5ম পাজেল পিস বের করে নিয়ে আসেন। এরপর 5টা পাজেল পিস জমজমের পানিতে ধুয়ে পাজেল ফ্রেমে সেট করে সেই ফ্রেম জমজমের পানিতে ডুবিয়ে রাখা হয়। এরপর পাজেলটা পানি থেকে বের করে 1 ঘন্টা কড়া রোদে রেখে সেটা পুড়িয়ে ফেলা হয়। আর একটা কাজ বাকি, সেটা হচ্ছে 6 নম্বর পিস। 6 নম্বর পিসটা অনেক জায়গায় খুঁজেছি। যেহেতু পবিত্র জায়গায় আছে সেহেতু পুরাতন মসজিদ, কবরস্থান সব জায়গায় খুঁজেছি। প্রথমবার একটি পরিত্যক্ত মসজিদে খুঁজতে যাই। সেখানে শয়তানের ধোঁকা পড়েছিলাম। দেখেছিলাম হালকা চাঁদের আলোর রাতে আমি এক চিলেকোঠার সামনে দাঁড়িয়ে, চিলেকোঠার ভেতরে আগুন জ্বলছে। ভেতরে গিয়ে দেখি একটা লোক আগুন তাপাচ্ছে। সে আমাকে কাছে ডাকলো। আমি কাছে যেতেই সে আমার গলা টিপে ধরে আমাকে বলল, ভাবি না, খুঁজে ভাবি না, কিছুই নিয়ে যেতে পারবি না এখান থেকে, নিজের জানটাও নিয়ে যেতে পারবি না। আমি ভেবেছিলাম সঠিক জায়গায় আছি। আমি আরো দেখলাম একটা গোল মিনার। সেই মিনারের ভাঙা একটা অংশ আমার সামনে পড়ে আছে। আমি সেই ভাঙা অংশ নিয়ে মিনারে বসিয়ে দেই। ভেবেছিলাম হয়তো এটাই 6 নম্বর পাজেল পিসের মেইন জায়গা, কিন্তু না, পিস খুঁজে পাইনি। আমি ভেবেছিলাম যেহেতু শয়তানের ধোঁকায় পড়েছে সেহেতু হয়তো সেটা সেই জায়গা যেখানে শেষ পিস খুঁজে পাবো। তাও হয়নি, কারণ এরপর যত পরিত্যক্ত জায়গায় আমি গিয়েছি সব জায়গাতেই শয়তানের ধোঁকায় পড়েছি। মজিদ হুজুরকে সবকিছু জানালে উনি বলেন, শেষ পাজেল, তাই শয়তান এখন আমাদের কনফিউজড করছে। আমরা শেষ পাজেলটি যেন খুঁজে না পাই। বিশ্বাস করুন, বহু জায়গা ঘুরেছি, বহু মানুষের সাহায্য চেয়েছি, ভিক্ষা করার মতো সাহায্য কামনা করেছি। প্রতিদিন 5 বার জায়নামাজে বসে আল্লাহর কাছে সাহায্য চাই, কিন্তু কোন পাপের সাজা পাচ্ছি জানি না। শেষ পিসটা খুঁজেই পাচ্ছি না। 14টা বছর ধরে খুঁজছি। এখন আমারও আর শরীর চলে না। আমার বাসায় 27 বছর বয়সী একটা জিন্দা লাশ আজও বসবাস করছে। 5টা পিস পুরাবার পর একটু উন্নতি হয়েছে যদিও। হুজুরের তাদবীরের ফলে নিজের কোনো ক্ষতি সে করতে পারছে না আপাতত। আমাদেরও কোনো ক্ষতি করতে পারছে না। তবে ওর চেহারা দেখে আমি বুঝি যে ও কতটা কষ্টে আছে, কতটা ভয়ে আছে। প্রায় রাতেই কর্কশ আওয়াজে কথা বলে, ঘর থেকে বের হয়ে যায়। মজিদ হুজুর বলেছেন ওর বয়স 30 হবার আগে পিস খুঁজে পেতেই হবে। কেন বলেছেন জানতে চাইনি, আর কষ্ট পাবো বলে। সাবিত বাবা, আমি চাই তুমি এই ঘটনাটা শ্রোতাদের শোনাও। ওনারা যেন দোয়া করেন আমার ছেলের জন্য। আমার পাপী হাতের দোয়া হয়তো আল্লাহ শুনছেন না, কিন্তু অনেক নেকি বান্দা আছেন যাদের দোয়া উনি শুনবেন। তোমাকে ঘটনা বলার উদ্দেশ্য একটাই আমার, ঘটনা শুনে যেন মানুষ রিফাতের জন্য দোয়া করে। আর একটা কথা, আমি মজিদ হুজুরকে বিলিভ করি। উনি না থাকলে হয়তো আমার রিফাত এতদিনে। যাই হোক, আমি জীবনে অনেক ফ্রড দেখেছি, প্রতারিত হয়েছি। যদিও জানি সবই খারাপ নয়, তবুও বিনীত অনুরোধ, কেউ দয়া করে বলবেন না যে আমাকে সাহায্য করতে চান বা এই কাজের সমাধান করতে পারবেন। আপনাদের কি মনে হয় 14 বছরে আমি চেষ্টা করিনি? আমার ছেলের জন্য শুধু দোয়া করবেন, এটাই যথেষ্ট। আচ্ছা সাবিত, আমার ছেলেটাকে দেখবা? এই বলে আবিদ আঙ্কেল ওনার ঘটনা শেষ করেন। ঘটনা শেষে আমি রিফাত ভাইকে এক নজর দেখতে যাই। ভয়ে ভয়ে ওনার রুমে গিয়ে আমি শিউরে উঠি। এ কি কোনো মানুষ নাকি কোনো লাশ? চেহারা সাদা, ঠোঁট ফেটে সাদা হয়ে গেছে, চোখ ফ্যাকাশে হয়ে আছে, ওজন প্রায় 120 কেজির মতো হবে। আমাকে দেখে উনি একটা হাসি দিয়ে কর্কশ গলায় বললেন, আমাকে যে জাগাবে সেই ভোগ করবে মৃত্যুর স্বাদ। এই কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি।
চলে আসি ওনার রুম থেকে। এরপর আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে আসি ওনাদের বাসা থেকে। যাবার আগে আঙ্কেল বলেন ছেলের জন্য ঘুরতে ঘুরতে ওনাদের জমানো সব অর্থ প্রায় শেষ, এখানে বাসা ভাড়া দিয়ে আর থাকতে পারবেন না ওনারা। আগামী পরশু অর্থাৎ 8 আগস্ট ওনারা ওনাদের গ্রামের বাড়ির পৈতৃক ভিটাতে ফিরে যাবেন সারা জীবনের জন্য। এরপর আমি ওনাদের সকলের সুস্থতা কামনা করে ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এটা ছিল আপনাদের জন্য আমার সংগ্রহ করা আজকের ঘটনা, অমীমাংসিত একটি ঘটনা যা শেষ কোথায় জানা নেই। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, কিন্তু করেন বা না করেন, হতভাগ্য এক বাবার কাকুতি শুনে ওনার ছেলের জন্য সকলে একবার হলেও দোয়া করবেন, এটা আমি আশা করি। আমি সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। আবারও আসবো নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভূত.com এর সাথে থাকবেন। বিদায় নেবার আগে আপনাদের দেখবার জন্য আমাদের কাছে একটা জিনিস রয়েছে, সেটি হলো রিফাত ভাইয়ের পাওয়া সেই পাজেলের একটি স্কেচ, যা এঁকেছেন আপনাদের ভালোবাসায় সিক্ত আমাদের মডারেটর মোস্তফা আলম রোমান। আশা করি কিছুক্ষণের মধ্যেই সেই পাজেল ছবিটা আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ রোমান। বিশেষ ধন্যবাদ মডারেটর মোহাম্মদ সিফাত আলমকে ঘটনাটি সাজানো গোছানোতে সাহায্য করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে ঘটনাটি শোনার জন্য, আর রাসেল ভাইকে ধন্যবাদ কষ্ট করে ঘটনাটি পড়ার জন্য। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। সাবিত, আমি জানি না আপনি ঠিক কতগুলো ঘটনা পাঠিয়েছেন, তবে আপনি যতগুলো ঘটনা পাঠিয়েছেন তার মধ্যে এই ঘটনাটি সব থেকে অন্যরকম কষ্টের, একদম মর্মস্পর্শী, এবং সত্যি কথা বলতে আমি যেন অনুভব করতে পারছিলাম, আমি যেন দেখতে পাচ্ছিলাম দৃশ্যগুলো, আমি যেন বুঝতে পারছিলাম, আমি যেন অনুভব করছিলাম সেই বাবার কষ্ট। আমি দুহাত তুলে প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে, আমি আসলেই প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন তাকে এই বিপদ থেকে মুক্তি দেন, আল্লাহ তাআলা যেন তার সন্তানকে সুস্থ করে দেন, এবং যে পাজেলটি তিনি বহুদিন ধরে খুঁজছেন এবং একটা ধাঁধা খুঁজতে গিয়ে সেই গোলক ধাঁধায় পড়ে আছেন তিনি, সেই অবস্থার থেকে তার যেন পরিত্রাণ হয়। আপনারা সবাই দোয়া করবেন এই হতভাগ্য বাবার জন্য, আপনারা সবাই দোয়া করবেন এই হতভাগ্য সন্তানের জন্য। শয়তানের ধোঁকা যাদের জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে এবং যারা এক দুর্বিষহ জীবন পার করছেন, আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল এই মানুষটির জন্য, এই পরিবারটির জন্য দোয়া করবেন। আর কেউ যদি এরকম কোনো সলিউশন জানেন, উনি যদিও সলিউশন চান না, তবে ওই দোয়াতেই কাজ হবে বলে উনি আশা করেন, উনি মনে করেন। আপনারা দোয়া করুন। আমরা আশা করব আপনারা আরো ঘটনা পাঠাবেন আমাদের কাছে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়, তবে যাবার আগে আমরা আমাদের ফেসবুকের অ্যাড্রেসটা দিয়ে যাব আপনাদেরকে, www.facebook.com/russell.স্বাধীন। আমি কেন যেন এই ঘটনার রেশ থেকে বেরোতে পারছি না। একটা পাজেল মিলাতে গিয়ে কি ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেল। চলুন আমরা চলে যাই আমাদের পরের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই ও লিসেনারগণ, আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন সবসময়। ভূত.com এর পেজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের সংখ্যা যখন বেড়েই চলেছে, মনে হচ্ছে ভালোর দলের সদস্য সংখ্যা বাড়ছে। আমি গোলাম রাব্বি আজকে আমার এক কলিগের সাথে শেয়ার করা ঘটনা শোনাবো। তবে লিসেনারদের অনুরোধ করব, আপনি যদি একা শুনতে থাকেন ঘটনা, তাহলে এই হেডফোনটি আপনার 2 কানে সেট করে নিন। হেডফোন দিয়ে হরর প্রোগ্রাম শোনার ফিলটাই আলাদা। আলমগীর ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক অনেক দিন থেকেই। ভাই ভূত.com এবং ভূত FM এর অনেক বড় লিসেনার বলা যায়। উনি অনেক আনন্দিত হয়েছেন যেদিন শুনেছেন আমি রাসেল ভাইয়ের সাথে ভূত.com এ কাজ করি। আমরা আলাপ করলে বেশিরভাগই ভৌতিক বিষয় বা প্রোগ্রাম নিয়ে কথা হতো। মাঝে মাঝে আমাকে ছোটখাটো ঘটনা বলতেন, আমি মাথায় রেখেছি, একসময় শেয়ার করব। এবার এলো এক বিগ অপরচুনিটি টু গেট আ বিগ স্টোরি। সামিউল ভাই সম্প্রতি জয়েন করেছেন আলমগীর ভাইয়ের টিমে। উনিও একজন ভূত.com এর লিসেনার। উনি যখন আলমগীর ভাইকে জানালেন তার ঘটনা, আলমগীর ভাই আর দেরি না করে আমাকে নক করলেন। একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই সাথে সাথে রেসপন্স করতে পারছিলাম না। এরপরে এলো সেই মোক্ষম সময়। আলমগীর ভাই আমাকে একদিন অফিসে ডেকে একটু দূরে একটা ফাস্ট ফুড শপে ইনভাইট করলেন।
সবটার আলো আধারির ব্যাপারটাও একটু অন্যরকম ছিল এবং বলতে গেলে পুরো সাউন্ডলেস ছিল। ওদের মিউজিক বাজছিল, আমি বন্ধ করতে বললাম। আমরা 4 জন ছিলাম, আমি, সামিউল ভাই, শারমিনা আপু আর আলমগীর ভাই। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। ঘটনার স্থান রংপুর জেলার কোনো এক গ্রামে। গ্রাম বললে ভুল হবে, নগর টাইপের বলা যায়। যেভাবে সামিউল ভাই বলেছেন আমি সেভাবেই বলছি। 2012 এপ্রিল মাসের 12 তারিখ, এইচএসসি পরীক্ষার আগের দিন। এইচএসসি পরীক্ষা সাধারণত এপ্রিলেই হয়ে থাকে। পড়াশোনা চলছিল যথারীতি। রাতে ছাদে যাওয়ার আমাদের অভ্যেস ছিল, প্রতিদিনই যেতাম। তো কখনো কোনো সমস্যা হয়নি। ওই দিন রাত 2টা থেকে 2:30 মিনিট পর্যন্ত পড়াশোনা করতেছিলাম। হঠাৎ অনুভব করলাম ছাদের ওপরে কেউ হাঁটছে। কিছুক্ষণ পর হাঁটা বন্ধ। আমাদের বাসাটা ডুপ্লেক্স ছিল। আমার রুমের পাশে রুম ছিল আমার চাচুর। পরপর 3 দিন একই ঘটনা ঘটেছে একই সময়ে। চতুর্থ দিন আবার হাঁটার শব্দ পাচ্ছি। শব্দ ফলো করতে করতে আমি হাঁটতেছিলাম ওপরের ছাদের দিকে তাকিয়ে, এবং যে স্থানটিতে গিয়ে শব্দ থেমে গেছে সেই স্থানে সোজাসুজি গিয়ে দাঁড়ালাম। যেখানে দাঁড়ালাম জায়গাটা একটু অন্ধকার টাইপের। আমি সামনে তাকাতেই আঁতকে উঠলাম। কে যেন ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে ওইখানে, ভয়ে ভয়ে। আর একটু সামনে এগিয়ে বুঝতে পারলাম আমার চাচু। ওনাকে খুব ভীত সন্ত্রস্ত লাগছিল। আমাকে দেখে চাচু জিজ্ঞাসা করলো আমি এখানে কি করছিলাম। আমি পাল্টা প্রশ্ন করলাম, কোনো শব্দ শুনতে পেয়েছো কি ছাদে হাঁটার? ওটা ফলো করছিলাম। উনি বললেন উনিও ওটাই করছিলেন। আমাদের দুজনের দরজায় কাছাকাছি। তো যেটা বলছিলাম, ছাদের ওটা হাঁটতে হাঁটতে একটা নির্দিষ্ট জায়গায় এসে ভ্যানিশ হয়ে যায়। ছাদে গিয়ে দেখার মতো কারো সাহস হলো না ওই দিন। পরের দিন সকালে আমি মাকে জিজ্ঞেস করি, তুমি কখনো ছাদে কারো জোরে সশব্দে হাঁটার শব্দ পেয়েছো কি? মা বললেন, না তো, হয়তো চোর টোর হবে, হয়তোবা তুমি ভুল শুনেছ। আমি বললাম, চোর হলে এমন শব্দ করে হাঁটবে না, বা চোর ওপরেই বা উঠবে কি করে? জানালার কাছের গাছটা থেকে সহজে ওঠা সম্ভব নয়। আর যদি ওঠেও তাহলে আমাদের কোনো কিছু মিসিং হয়ে যাচ্ছে, বা ইভেন ছাদের কোনো কিছু কমে যাচ্ছে। মা আর কিছু বললেন না, মনে হলো কিছু লুকানোর চেষ্টা করছেন। তো আমার পড়ার টেবিলটা যেখানে, সেই সোজা জানালার বাইরে একটা নারকেল গাছ। গাছটা আমার জানালা থেকে 1 হাত ডিস্টেন্সে হবে। আমার কাছে মনে হতো নারকেল গাছে কেউ বসে আমার দিকে তাকিয়ে আছে। কিছু দেখতে পেতাম না, কিন্তু ফিল হতো কেমন যেন। আমার পেছনে ছিল মিরর। মিররেও মনে হতো কেউ আছে এবং আমার দিকে তাকিয়ে আছে। হরর সিনেমাতে আয়নার সামনে সাধারণত পর্দা থাকতো, যেটা সরালে কিছু একটা বেরিয়ে আসতো বা দেখা দিত। কিন্তু আমার আয়নার সামনে পর্দা ছিল না, আর পর্দা থাকলেও আমি অবশ্য রাতে সরাতাম না। যেহেতু জানালার ওপরে সানশেড এবং ওইখানে একটা লাইট সেট আপ করা, আমি ওই লাইটটা জ্বালিয়ে ঘুমাতাম ভয় একটু কম পাওয়ার জন্য। আপনাদের তো উত্তরবঙ্গের ঠান্ডা সম্পর্কে আইডিয়া আছে, কিরকম ঠান্ডা। জানুয়ারি শেষের দিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকে এই রংপুরে এবং তেঁতুলিয়ায়। আমি শুনেছি এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 2.7 কোনো একটা সময়ে। ওই দিন অবশ্য অত কম ছিল না, তারপরও যা ছিল তা কম নয়। আমি 2টা কম্বল গায়ে দিয়েছিলাম। বিছানার একটা দিক জানালার কাছাকাছি ছিল, মানে দেয়ালের সাথে। পড়তে পড়তে আমি কখন ঘুমিয়ে গিয়েছিলাম ঠিক খেয়াল নেই। হঠাৎ করে ঘুম ভেঙে যায় গভীর রাতে। সময়টা রাত 3টার মতো হবে। আমি রুমের লাইট জ্বালাতে যাব বলে বিছানা ছেড়ে উঠতে যাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়লো কেউ একজন দাঁড়িয়ে আছে ঠিক আমার বেডের পাশেই, কিন্তু ঠিক বুঝতে পারছিলাম না কে। আমি মৃদু শব্দে জিজ্ঞাসা করলাম, কে? কিন্তু কোনো রেসপন্স নেই। জিনিসটা আমি অবয়ব বলতে পারবো না, কারণ সম্পূর্ণ স্পষ্ট একজন হিউম্যান শেপ ছিল সেটা। যখন মুখের দিকে তাকালাম আমি বুঝতে পারবো না কি দেখেছি। আমি দেখতে পাচ্ছি ঠিক আমি দাঁড়িয়ে আছি আমার সামনে। আমার শরীরের ভেতর একটা শিরশিরে অনুভূতি হচ্ছিল। আমি ভাবলাম হয়তো ঘুম থেকে উঠেছি তাই হ্যালুসিনেশন হচ্ছে, কিন্তু না, তা নয়। দুবার চোখ কষলে আমি কোনো পরিবর্তন দেখলাম না। দাঁড়িয়ে আছে। এবার সে আমার দিকে তাকিয়ে হাসছে। তো আমি ওটার দিকে তাকিয়েছিলাম কিছু সময় বিষয়টা স্বাভাবিক করার জন্য, এবং ভয়ে আমি আমার দেয়ালের দিকে তাকালাম। আমার মনে হলো হৃদস্পন্দন বহুগুণে বেড়ে গিয়েছে, আর ওদিকে তাকানোর সাহসও পাচ্ছি না, কিন্তু কিউরিওসিটিও যাচ্ছে না। একটা বিষয় কি, নিষেধ বস্তু বা দুর্লভ বা যেটা করা উচিত নয় সেটার প্রতি আমাদের আগ্রহ বেশি। যাই হোক, আমি তাকালাম। এবার আমি আর কিছু দেখতে পেলাম না। সামনের দিকে বা রুমের বাইরে এগোতেও সাহস পাচ্ছিলাম না। সময়টা ছিল বাটন ফোনের। আমি প্রথমে আমার বাসার সবাইকে এবং পরে বন্ধুদের এক এক করে ফোন দিচ্ছিলাম। কেউ আসতে পারুক আর না পারুক, কথা বলতে বলতে একটু সামনে এগুলেও কিছুটা সমস্যা হবে, কিন্তু কেউই ফোন ধরছিলেন না। এটাই স্বাভাবিক, কারণ রাত অনেক। নিরুপায় হয়ে এবার রিস্ক নিলাম। আমি
আবার কিছু দেখতে পেতে পারি এই ভয়ে চোখ বন্ধ করে দরজা পর্যন্ত গিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে আসি। এটা ছিল আমার প্রথম অভিজ্ঞতা। এই ঘটনা যখন বাসায় জানালাম, বাসা থেকে পরের দিনই একজন হুজুর ডাকা হলো। হুজুর অনেকক্ষণ সময় নিলেন, এরপর আমাকে জানালেন এই সমস্যা স্থানের শুধু আপনার ওপরেই হয়েছে। কারণটা হচ্ছে ওর গায়ের ওপর বাথরুম করা হয়েছে, এটার কারণে সে রেগে গিয়েছে এবং আপনার ওপরে ভর করেছে। জিনের গায়ে নাপাক জিনিস লাগলে তারা ক্ষিপ্ত হবারই কথা। পরে আপনি যদি ফ্রেশ হয়ে রুমে থাকতে পারতেন তাহলে সমস্যা হতো না। এরপর আমি অনেক দিন মালয়েশিয়াতে ছিলাম, ওখানে আমাকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যার জন্য আমি বাংলাদেশ থেকে বাধ্য হয়ে তাবিজ নিয়ে বালিশের নিচে রেখে ঘুমাতাম। যাই হোক, এই বিষয়ে পরে আসছি। আমি তখন বাংলাদেশে, সালটা 2015 হবে, সময়টা ঠিক বলতে পারছি না। আমি খুব অসুস্থ ছিলাম, যার কারণে মা আমার সাথে ঘুমিয়েছিল। আমি একলা ঘুমোতে চাইলেও মা আমাকে ঘুমোতে দিত না, কারণ ওইটাই আমার মায়ের আবার তুলা রাশি। আপনারা জানেন যে তুলা রাশি জাতকদের জিনের সাথে সম্পর্কের বিষয়টা। আমার ঘুম আসছিল না কেন জানো। আম্মু ঘুমিয়ে গেছেন, রাত 3টা থেকে 3:30 দিকে দেখতে পেলাম আম্মু খুব জোরে জোরে শব্দ করছেন মুখ থেকে। শব্দটা এমন যে কাউকে গলা চেপে ধরলে যেমন হয় ঠিক তেমন। আমি আম্মুকে জোরে ধাক্কা দিচ্ছিলাম, কিন্তু উনি কোনো রেসপন্স করছিলেন না। আবারও কয়েকবার ধাক্কা দেওয়ার পর উনি জেগে উঠলেন। আমি আম্মুর কাছ থেকে জানতে চাইলাম কি হয়েছে। উনি বললেন, না কিছু না, তুমি ঘুমাও। আমি মনে করছিলাম ওনাকে বোবা ধরেছে, সেরকম কিছু একটা হবে। সকালে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আসলে কি হয়েছে, আমাকে বলো, লুকানোর চেষ্টা করো না। এরপর উনি আমাকে যা বললেন, একজন জিন তাকে নাকি খুবই পেইন দিচ্ছে। সে এক এক সময় এক এক রূপ নিয়ে আসে, কখনো কোনো আত্মীয় স্বজন বা কখনো বাড়ির কাজের মেয়ে, এরকম। কখনো কখনো গলা চেপে ধরে, আর সে যাকে দেখানোর ইচ্ছা তাকেই দেখাতে পারে। সে যদি তোমাকে দেখাতে চায় তুমিই দেখবে, আর কেউ দেখবে না। এই সমস্যার জন্য বাসা বন্ধ করা আছে, স্পেশালি আম্মুর রুমটা। আর একদিনের ঘটনা, আম্মু রুমে একাই, আব্বু তখন বাইরে ছিলেন। উনি বিছানায় কাত হয়ে শুয়েছিলেন। কোনো এক কারণে উনি ঘুরবেন, তো যথারীতি পেছনে ঘুরতে যাচ্ছিলেন। তখন উনি ফিল করলেন ওনার মাথা ও পা কেউ একজন চাপ দিয়ে ধরে রেখেছে। তো আম্মু এই বিষয়গুলো সমাধানও জানতেন, সেটা হলো নড়াচড়া করা। তাই এই জাতীয় বিষয়গুলো হলে শরীর নাড়াচাড়া করতে হয়। উনি হাত পা ছুটছিলেন এবং শরীর নাড়াচ্ছিলেন, একদম এরকম করতে করতে উনি ফিল করলেন ওটা সরে গেছে। অনেক ভয় পেয়েছিলেন ওই দিন। এভাবে চলছিল দিন রাত। মানুষের নিজের বাড়ির প্রতি একটা টান থাকে, আমারও ছিল, কিন্তু এরকম বিষয়গুলোর জন্য মনের মাঝে একটা খারাপ লাগা সবসময় কাজ করত। সময় পার হতে থাকে, এই বিষয়গুলো আমাদের বাড়িতে অন্য কেউ আসলে তাদের সামনেও ঘটতে শুরু করে। আর একদিনের ঘটনা, আমার ভাই এবং কাজিন এক রুমে বসে গল্প করছিলাম, সময়টা ছিল দিনে। হঠাৎ ওরা দেখতে পেল সামনে রাখা চেয়ারটা প্রচন্ড শব্দে সরে গেল। দুজন মুখ চাওয়াচাওয়ি করলো, কি ঘটনা, মনে হয় ভুল দেখেছে। একটু পরেই আবারও সেই একই রকম দৃশ্য, ওরা দুজন একদম অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। ও ছাদের রেলিংটার বিষয়টা বলা হয়নি। ছাদের রেলিং এ এক ধরনের শব্দ হতো, যেটা রেলিং এর ওপর আঘাত করার একটা শব্দ, এবং অনেকক্ষণ থাকে এরকম শব্দ করত কেউ। মনে হয় হাতুড়ি দিয়ে কেউ রেলিং এর উপরে বাড়ি দিচ্ছে। মূলত বাড়ি বন্ধ করার পর এটা ছিল আর এক কারণ। প্রতি রাতেই এই বিষয়টা ঘটত। সাহস করে আমি একদিন চাচ্চু ছাদে যেতাম, কিন্তু ছাদে গিয়ে কখনো কাউকে পাওয়া যেত না। এই রেলিং এর শব্দে বাড়িতে যারা থাকতো তারা ঘুমাতে পারতো না ঠিক মতো, তবে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আবার এমন কিছু শব্দ যেটা হচ্ছে কোনো বয়স্ক লোক ছাদে লাঠিতে ভর দিয়ে হাঁটলে যেমন ঠক ঠক শব্দ হয় তেমন। আমি মালয়েশিয়াতে একদিনের ঘটনা, আমি আমার বন্ধু একসাথে থাকতাম অনেক দিন, একই বিছানায় আমরা ঘুমাতাম। ও আমার বিষয়ে কিছুটা জানতো। যথাসময়ে আমরা ঘুমাতে গিয়েছিলাম, আমি একটু আগে ঘুমিয়ে পড়েছিলাম। অনেক রাতে আমার বন্ধু চিৎকার করে লাফিয়ে ওঠে, আমার ঘুম ভেঙে যায় এবং আমিও অনেক ভয় পেয়ে যাই। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, ও প্রচন্ড ঘেমে একাকার। আমি ওকে পানি এনে দেই। আমি বললাম কি হয়েছে বল। ও আমাকে বলল, আমি ফিল করলাম আমার হাতে কিছু পশমের মতো স্পর্শ করেছে। তখন আমি বুঝতে পারিনি কি হয়েছে। হঠাৎ একটা হাত আমাকে চেপে ধরেছে, যেটা লোমে পরিপূর্ণ। তাই আমি প্রচন্ড ভয়ে চিৎকার করে উঠেছি। আমাদের এখানে বিড়াল জাতীয় প্রাণী আসার কোনো সম্ভাবনাই নেই, তাহলে এটা কি ছিল? আর এই ব্যাপারটা আমার সাথে ঘটেছে স্বপ্নের মাঝে, কিছু একটা আমার ভেতরে ফিজিক্যালি চলে আসা। একদিনের ঘটনা, আমি রাত্রে ঘুমিয়ে আছি, আমি হঠাৎ স্বপ্নে দেখলাম একটা ছায়া জানালার গ্লাসের ভেতর ভেদ করে আমার কাছে চলে আসলো এবং গলা চেপে ধরলো। আমি গলা ছাড়ানোর চেষ্টা করছি এবং এত ছুটে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই ছাড়াতে পারছিলাম না। আমি গোনাচ্ছিলাম। পরবর্তীতে আমার ঘুম ভেঙে যায়, কিন্তু আমি অবয়বটার মুখ দেখতে পাচ্ছিলাম আর চিৎকার শুনতে পাচ্ছিলাম, সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ছিলাম। পরে আমার ওই রুমমেট
ফ্রেন্ড আমাকে ধাক্কা দেয় এবং সবাই আমার রুম থেকে চলে আসে, তখন ওটা চলে যায়। একটু পর আমিও কারোর সাথে কথা না বলে আবার ঘুমিয়ে যাই। আমার চোখ তখন রক্তের মতো লাল ছিল। আমাদের বাড়িটা নিয়ে কিছু কথা না বললেই নয়। আসলে অনেক পুরনো একটি বাড়ি ভেঙে তৈরি করা হয়। জানা যায় যুদ্ধের আগে এখানে হিন্দু ধর্মাবলম্বী থাকতো, যাদের অনেককে মেরে ফেলা হয়েছিল এবং কেউ কেউ ইন্ডিয়াতে চলে গিয়েছেন। তো যেটা জানা যায়, অবকাতে যেসব মৃত্যু বা হত্যা হয় সেসব থেকে এরকম আত্মা ঘুরে বেড়ায়। যায় না এখানে যারা আসে তারা কি সবাই মৃতদের আত্মা নাকি কোনো জিন। এই ছিল রাসেল ভাই সামিউল ভাইয়ের ঘটনা। জানি না কতটা ভালোভাবে লিখতে পেরেছি। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি চেষ্টা করি কোনো ঘটনাকে অনেক প্রশ্ন করে যে ঘটনা শেয়ার করব তার কাছ থেকে রিয়েল বিষয়টি জানার জন্য। কোনো অবাস্তব অবিশ্বাস্য কিছু মনে হলে আমি চেষ্টা করি অ্যাভয়েড করার জন্য। সামিউল ভাইয়ের কাছে আরো একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আছে, কিন্তু যাদের সাথে ঘটে সেই ঘটনা তারা প্রকাশ করতে অনিচ্ছুক, সেটা আমি বিস্তারিত তাই জানতে চাইনি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এমটি গোলাম রাব্বি তারপরে তার ফোন নাম্বার শেয়ার করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ রাব্বি ফর শেয়ারিং ইউর স্টোরি। আমরা পরের ঘটনায় যাব, তবে তার আগে আমাদের ইমেল অ্যাড্রেসটা শেয়ার করবো। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনারা আপনাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনাদের ঘটনা পাঠিয়ে দিন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আপনি বরাবরের মতোই ভালো আছেন, সুস্থ আছেন। 2012 সাল থেকেই ভূত এফএম শুনতাম মামার সাথে, আর এখন 2022 সাল হয়ে গেছে। এখনো ভূত.com এর রেগুলার শ্রোতা হিসেবে পাশে আছি। অনেকগুলো বছর পেরিয়ে গেছে আপনার স্পেশাল ঘটনা শুনে শুনে। এক অন্যরকম ভালো লাগা আর ভালোবাসা আপনার প্রতি। তাই আমি চাই ঘটনাটি সিলেক্ট হলে আপনি আমার ঘটনাটি পড়ে শোনান। এটা আমার পাঠানো প্রথম ঘটনা। আজ আমার ও আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর সত্য ঘটনার অধ্যায় লিখে পাঠাচ্ছি আপনাকে। ঘটনাটির সব বিষয় আবার সবার কাছে থেকে শুনেই লিখছি, যেন কোনো কিছু বাদ না পড়ে। বস্তুত অনেকদিন আগেই ইচ্ছা ছিল ঘটনাটি শেয়ার করার, কিন্তু গুছিয়ে লিখতে পারবো কিনা সন্দেহে থাকার কারণে শেয়ার করা হয়নি। আজ একটু চেষ্টা করলাম, তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ওপর। অনেক পুরনো ঘটনা হয় আমি বাসার সবার থেকে যেভাবে কালেক্ট করেছি এবং তারা যেভাবে বলেছে, আমার যা যা মনে আছে সেই সব মিলিয়ে সাজিয়ে লেখার চেষ্টা করলাম। ঘটনাটা পড়ে শোনালে খুশি হব। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। সাল 2010। আমি শাওন। আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমার পরিবারে বাবা, মা, বড় বোন, ছোট বোন আর আমি। আমার বড় বোনের নাম নীলা। আপু তখন ক্লাস 7-এ আর ছোট বোন রীতা আমাদের বাসায় নতুন মেহমান। তখন আমরা থাকতাম রংপুর বিভাগের সৈয়দপুর উপজেলায়। বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন। সেই বছরের এপ্রিল মাসে আমাদের কোয়ার্টারের মেয়াদ শেষ হওয়ায় এক প্রকার তাড়াহুড়ার মধ্যেই বাসা খুঁজে ঠিক করে ফেলে আমার বাবা। আম্মু আর আমার ভাই বোন কেউ বাসাটা দেখতে যায়নি, তাই সোজা উঠে যাই 2-3 দিনের মধ্যে। কিন্তু আমার ভাই বোন তখন সবাই মোটামুটি কম বয়সের হওয়ায় একটু ভয় পায় বাসাটি দেখে। একটু বিবরণ দিই বাসাটার। বাসা একদম কবরস্থানের গা ঘেঁষে ছিল। একদম পুরনো একতলা ছাদওয়ালা বাসা। দেখেই মনে হচ্ছিল অনেক দিন ধরে কেউ থাকেনি। বাসার নাম জান্নাত মহল। কবরস্থান থেকে বড় বড় বাঁশ গাছগুলো হেলে পড়ছে ছাদের ওপর, আর পাশেই দাঁড়িয়ে আছে বিশাল বিশাল 2-3টা কাঠবাদামের গাছ। আমার বাসার একদম পশ্চিম পাশে ছিল একটি বড় কলা বাগান। দক্ষিণ পাশে কিছু দূরে ছিল আরো কয়েকটা বাসা, আর উত্তর পাশে অনেকটা জায়গা জুড়ে রয়েছে কবরস্থান। সামনে শুধু ছোট একটা রাস্তা। কি ভয়ঙ্কর দৃশ্য না? হ্যাঁ, ঠিক এমনই ভয়ঙ্কর পরিবেশ ছিল। বাসার ভেতরটাও কেমন যেন অন্যরকম ছিল, অন্যান্য বাসার থেকে একটু ভিন্ন। একটি ইউনিট, কিন্তু 2টি ফ্যামিলি থাকা যাবে এভাবে বানানো হয়েছে। জানলাগুলোর বেশিরভাগই ছিল কবরস্থানের পাশে। আমরা থাকতাম 2টো রুম নিয়ে, আর কেউ ছিল না পুরো বাসায়, তাই পাশের 2টো রুমই ফাঁকা ছিল। ঘটনার সূত্রপাত ঘটে সেদিন সন্ধ্যা রাতেই। আমার আম্মা সিঁড়ির পাশে চুলায় রান্না করছিল একা বসে। একটু পর আম্মুর মনে হতে থাকে
কে যেন সিঁড়ির ওপরের দিকে বসে আম্মুকে দেখছে, কিন্তু সিঁড়ির দিকে তাকাতেই আর কেউ নেই সেখানে। এভাবে আম্মু আবার চুলার দিকে তাকালে আবার চোখের কোণ দিয়ে দেখতে পায় কে যেন আসলেই বসে দেখছে আম্মুর দিকে, কোনো ছায়ার মতো কিছু। আম্মু ভয় পায় ঠিকই, কিন্তু চেপে রাখে ভেতরে। কারণটা একটু বলি। আম্মু ছোট থেকে বড় হয়েছে টাঙ্গাইলের এক গ্রামে। আম্মুর নানির কাছে অনেক জিন ছিল। ছোট থেকেই আম্মু এসব নিয়ে অনেক কিছু জানে। এ কারণেই আম্মু অনেক সাহসী এসব বিষয় নিয়ে। এমনকি আমাদের ফ্যামিলিতে সব থেকে সাহসী আম্মাই। ঘটনায় ফিরে যাই। আম্মু আমার বড় বোন অর্থাৎ নীলা আপুকে ডাক দেয়। নীলা আপু আম্মুর পাশে গিয়ে বসে, সে সিঁড়িতেই বসে। আম্মু আমার বোনের সাথে কথা বলার জন্য তার দিকে তাকাতেই স্পষ্ট দেখতে পায় কালো একটা ছায়া সরে গেল আঁধারের দিকে। রান্না করার জায়গায় কোনো লাইট লাগানো ছিল না। আগুনের আলোতে যতটুকু আলো ছিল ততটুকুতেই আম্মু বুঝতে পারে বিষয়টা। আম্মু দ্রুত রান্না শেষ করে আমার বোনকে সাথে নিয়ে ঘরে চলে আসে। এরপর আমাদের ঘটনাটা বলে। আমরাও ভয় পেয়ে যাই। আব্বু বেশি একটা থাকতো না বাসায়, যখন তখন ডিউটি থাকতো আব্বুর। আব্বু বাসায় এলে আব্বুকেও আমরা বলি বিষয়টা, কিন্তু বরাবর সব পুরুষের মতোই আব্বু হাসি ঠাট্টার মধ্যেই উড়িয়ে দেয় ব্যাপারটা। সেই রাতেই ঘটে আর এক ঘটনা। আমাদের লোহার চেয়ার ছিল দুটো। আব্বুর রাতে ছাদে গিয়ে বসে থাকার অভ্যাস ছিল আগে থেকেই, তাই চেয়ার নিয়ে ছাদে যায় আব্বু, এবং আসার সময় চেয়ার ছাদে রেখেই চলে আসে ঘরে। রাতে সবাই ঘুমিয়ে পড়ি। আমার বড় বোন আলাদা রুমে ঘুমিয়েছিল, আর আমরা বাকি সবাই একসাথে ঘুমিয়েছিলাম। আমার ঘুম ভেঙে যায় একটা বাজে শব্দে। ছাদের উপর কেউ যেন কিছু একটা নিয়ে টানাটানি করছে, ভারী কিছু। ভাবলাম আব্বু মনে হয় ছাদে গেছে আবার, কিন্তু না। ডান পাশে ঘুরেই দেখি আব্বু আম্মু সবাই ঘুমাচ্ছে। আমি আব্বুকে ডেকে তুললাম। তখন আব্বুও শুনলো ছাদে টানাটানির আওয়াজ হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, আব্বু ছাদে কে আছে? আব্বু বলে, তুমি উঠছো কেন বাবা? ঘুমাও, আমি দেখে আসছি। এদিকে সেই টানাটানির আওয়াজ একবারের জন্য থামছিল না, যেন কেউ চেয়ারটা টেনে ছাদের এক মাথা থেকে আর এক মাথায় নিয়ে যাচ্ছে, আবার ওদিক থেকে এদিকে নিয়ে আসছে। আমি শুয়ে শুয়ে শুনতে থাকি সব, আর ভয়ে কুঁকড়ে যাই। আব্বুকেও দেখি বসে থাকতে শুয়ে পড়ে আবার। আব্বু আর যায় না ছাদে। হয়তো আব্বু বুঝতে পেরেছিল বিপদ হতে পারে। আমি পরে আব্বুর থেকে শুনেছিলাম, প্রথমত আব্বু ভাবে চোর এসেছে মনে হয়, কিন্তু পরে আম্মুর সাথে ঘটে যাওয়া ঘটনা মাথায় আসলে আব্বু আর যাওয়ার সাহস পায়নি। যাই হোক, ঘটনায় ফিরি। একটু পর শুরু হয় আরেক সমস্যা। অনেক জোরে জোরে শব্দ আসছে ছাদ থেকে। কেউ এবার ভারী কিছু দিয়ে বাড়ি মারছে ছাদে। একবার দুইবার নয়, লাগাতার। হয়তো চেয়ার দিয়েই। সবাই উঠে পড়ে, আর আমার ছোট বোনও উঠে কান্না শুরু করে দেয়। ঠিক কয়েক সেকেন্ড পরেই আবার আমার বোনের চিৎকার শুনি আমরা। আব্বু উঠে যেতে যেতে নীলা আপু আমাদের ঘরের দরজা নক করতে থাকে, আর জোরে জোরে আম্মুকে ডাকতে থাকে। আব্বু খুলে দিতে আমরা দেখি নীলা আপু ভয়ে প্রায় শেষ, চোখ দিয়ে পানি, কাঁদো কাঁদো গলায় ভীষণ ভয়ে বলছিল, আম্মু আমার ভয় লাগছে অনেক, কে জানি জানলা দিয়ে টাকাটা কি করছে। আম্মু আপুকে ভেতরে নিয়ে এসে পানি খেতে দেয়। তারপর আপু সব বলে। আপু বলে, ছাদের থেকে আসা এমন শব্দে আমার ঘুম ভেঙে গেছে। তাও আমি একটু চুপচাপ শুনছিলাম। প্রচুর ভয় লাগছিল আমার। তখনই শুনি আমাকে কে যেন নাম ধরে জানালার বাইরে থেকে ফিসফিস করে ডাকছে, নীলা, 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 নীলা। এরপর সব চুপ হয়ে যায়। আমি আমার মনের ভুল ভাবি, কিন্তু তখনই হঠাৎ বুক কেঁপে ওঠে যখন আমার রুমের জানালায় কেউ খুব জোরে জোরে বাড়ি মারে আর অট্ট হাসি হাসা শুরু করে। আমি এতটাই ভয় পাই যে চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠে দৌড়ে চলে এসেছি। কারণ আমরা এলাকায় নতুন, তখন আমাদের কেউ চিনত না, কেউ নাম পর্যন্ত জানতো না। আমরা সবাই অনেক ভয়ে ছিলাম সেই রাতে। আব্বু ছাদে যেতে চাইলেও আম্মু যেতে দেয় না, আর সে রাতে আব্বুর যাওয়া হয় না। বলে, সমস্যা আছে এই বাসায়, থাক, যেতে হবে না এত রাতে, শুয়ে পড়ো সবাই। এভাবেই চলে কিছুক্ষণ।
এরপর থেমে যায় একাই। সে রাতে আমরা 5 জন একটা খাটেই ঘুমিয়েছিলাম কষ্ট করে। কারোরই ঘুম হয়নি ভালোভাবে। সকাল হতে আব্বু আর আমি ছাদে যাই। নতুন এসেছি, তাই ছাদ পরিষ্কার করা হয়নি এখনো। পুরো ছাদ জুড়েই ছিল বাঁশ আর কাঠবাদাম গাছের শুকনো পাতা। আমরা পুরো ছাদ জুড়েই শ্যাওলা জমে থাকতে দেখি। তার মাঝে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে রাত্রে চেয়ারটা কেউ এদিক থেকে ওদিক টানাটানি করেছে, কারণ জমে থাকা শ্যাওলা আর পড়ে থাকা পাতাগুলোর মধ্যে দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, যেমনটা হয় কেবলমাত্র কোনো কিছু টেনে নিয়ে গেলেই। দেখি চেয়ারটা উল্টে পড়ে আছে ছাদের এক কোণায়। আমরা চেয়ারটা ঘরে নিয়ে যাই। আব্বুকে রাতে ছাদে বসে থাকতে মানা করে দেয় আম্মু। আব্বু চলে যায় ডিউটিতে সকাল 8টার দিকেই। আম্মু আমাকে নিয়ে চলে গেল কবরস্থানের ওই মাথায় থাকা ছোট্ট মসজিদটাতে, যেটাকে লোকজন মাজার বলে থাকতো সে সময়ে। সেখানকার খতিবকে আমি ডেকে বাইরে নিয়ে আসলাম এবং আম্মু ওনার কাছে কালকের সব ঘটনা খুলে বলল। সব শোনার পরে উনি উত্তর দেন, আসলে ওই জায়গাটাই এমনই, ওখানে কেউ থাকতে পারবে না। আপনাদের উচিত ছিল বাসাটা সম্পর্কে আগে জেনে নেয়া। হুজুরের কাছে শুনেছি ওখানে 17টা জিনের আস্তানা। বাসাটার সমস্যা তখন থেকে শুরু যখন ওটা তৈরি হয়েছে। পুরো বাসাটাই কবরস্থানের ওপর তৈরি, এমনকি কবরস্থানের জমি দখল করে বাসাটা বানানো হয়েছে। অনেকেই এসেছিল থাকার জন্য, কিন্তু এমন সব ব্যবহার, এমন সব সমস্যার কারণে কেউ থাকতে পারেনি। এই তো আপনাদের ওখানে ওঠার আগে একটা মাদ্রাসা চালু করা হয়েছিল সেখানে, মূলত এসব সমস্যা শেষ হয়ে যাবে এটা ভেবেই। কিন্তু মাদ্রাসাটাও বন্ধ হয়ে গেছে প্রায় 1 বছর হলো। ওখানে বদজিনের অত্যাচার প্রচুর, ওদেরকেও থামাতে পারেনি এখনো পর্যন্ত, কারণ ওরা সংখ্যায় অনেক। মাদ্রাসার ছাত্ররা থেকে শুরু করে হুজুররাও ভয়ে চলে গেছে। যদি সমাধান চান তবে আপনাদের উচিত হবে জলদি বাসাটা ছেড়ে দেয়া। ওনার সাথে কথা বলে কথা শেষ হলে আমরা বাসায় চলে আসি। এত দ্রুত অন্য ভালোবাসা খুঁজে পাওয়াটাও সমস্যা। সেই সময়ে বাসাও কম ছিল, তাই এক প্রকার বাধ্য হয়েছিলাম আমরা ওই বাসাটাতে থাকার জন্য। সেদিন দিনের বেলা আর কোনো সমস্যা হয় না, কিন্তু রাতে আবার ভয়ঙ্কর অধ্যায় সূচিত হয়। সম্ভবত বৃহস্পতিবার ছিল দিনটা, কারণ আব্বু সেদিন রাত্রে ডিউটি ছিল না। আম্মু বাইরে রান্না করছিল, সাথে নীলা আপুও ছিল। কিছুক্ষণ পর আপু উপলব্ধি করে তার কানের কাছে পেছন থেকে কেউ ফিসফিস করে কি যেন বলছে। আসলে কেউ বললে ভুল হবে, আপু আমাকে বলেছিল কয়েকজন ভিন্ন গলায় আপুর কানের কাছে ফিসফিস করে কথা বলা বলি করছে আর খুবই আস্তে আস্তে হাসছে। আপু ভয়ে জমে স্থির হয়ে যায় তখন, যখন তার চোখ পড়ে বাসার প্রাচীরের দিকে। আপু দেখতে পায় একটা ভীষণ কালো লম্বা অবয়ব বসে আছে ঠিক প্রাচীরের ওপর, অপলকে আপুর দিকেই তাকিয়ে। আপুর বর্ণ অনুযায়ী তার চোখগুলো ছিল স্বাভাবিকের তুলনায় বেশ বড়, আর মুখে এক বিভৎস রকমের হাসি। বাইরে লাইট ছিল না আমাদের, তাই আধারের মধ্যে তার চোখ আর দাঁতগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। ইনফ্যাক্ট সম্পূর্ণ শরীরের আকারটাই বোঝা যাচ্ছিল, যেন আধারের মধ্যে আরো অনেক বেশি কালো। পাগুলো এতই লম্বা যে সেই উঁচু দেয়ালে বসেও মাটি ছুঁয়ে আছে। আপুর শরীর অসাড় হয়ে আসতে থাকে এটা দেখে। আবার কানের কাছে সেই ফিসফিস শব্দটাও ভেসে আসছে। আপু পারছে না সেই অবয়ব থেকে চোখ সরাতে। সামনে আম্মু বসে আছে, কিন্তু পারছে না ডাকতে। অবয়বটা বিভৎস হাসি হাসছে আর হাত ইশারা করে ডাক দিচ্ছে। ঠিক তখনই আপু আর সহ্য করতে না পেরে জ্ঞান হারায় ওখানেই। আম্মুর ডাক শুনে আমি আর আব্বু দৌড়ে যাই সিঁড়ির কাছে। এই অবস্থা দেখে আপুকে উঠিয়ে এনে বিছানায় শুইয়ে দেই। তারপর আম্মু তেল মালিশ করে দেয় পায়ে হাতে। প্রচুর ঠান্ডা হয়ে গিয়েছে আপুর শরীর। আপনাদের হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এটাই সত্য। সেই শীতল শরীরে হঠাৎ করেই প্রচন্ড জ্বর ওঠে। আম্মু তখন জ্বর কমানোর জন্য পানি পড়তে দিতে থাকে। আব্বু জলদি গিয়ে মাজারের হুজুরকে মাজার থেকে ডেকে আনে। তখন এশার আজান হয়ে গেছে। হুজুর এসে কিছু সূরা আর দোয়া পড়ে ফুঁ দিয়ে যায়। তারপর কিছুক্ষণ পরেই আপুর জ্ঞান ফেরে, কিন্তু শরীরে প্রচন্ড জ্বর। এরপর আপু সবকিছু হুজুরকে খুলে বলে, আর সাথে আমরাও জানতে পারি ঘটনাটা। হুজুর আগে থেকে জানতো এখানে কেমন ঘটনা ঘটে। হুজুর যেভাবে বলেছিলেন সেই আলোকে কিছুটা লিখছি। হুজুর বলেন, আপনারাই প্রথম না, এর আগেও যতজন ছিল এই বাসায়
সবাই আমাদের কাছে এসেছিল, কিন্তু তাদেরকে একটাই সমাধান দিতে সক্ষম হয়েছি, বাসাটা যেন জলদি ছেড়ে দেয়। আপনাদেরকেও আমি এটাই বলবো, যত জলদি পারেন এই বাসা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যান, ভালো হবে। এখানে কেউ শান্তিতে থাকতে পারবে না। এই বাসায় 17টা জিন রয়েছে, যার সবকটাই শয়তান। এরা কাউকেই পছন্দ করে না এখানে। আপনাদের ভয় দেখাতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনারা চলে যান এখান থেকে। আর এদের তাড়ানোও যায় না, এরা অনেক শক্তিশালী। তাই আপনারা যত দ্রুত পারেন চলে যান এখান থেকে। আজকে রাতটা আপনার মেয়েকে দেখে রাখুন, চিন্তার কোনো কারণ নেই, সুস্থ হয়ে যাবে খুব জলদি ইনশাল্লাহ। মাথায় পানি দিতে থাকুন, কাল তাবিজ পাঠিয়ে দেব আপনার 2 মেয়ের জন্যই। আমার ছোট বোনকে ঝেড়ে দিয়ে তিনি কিছুক্ষণ পর চলে যান। এখানে একটা বিষয় যোগ করব, আমার ছোট বোন রীতা, সে এখানে আসার পর থেকে সন্ধ্যায় খুব জোরে কান্নাকাটি শুরু করত। কোনো কিছুতেই তাকে থামানো যেত না, এক সুরে কাঁদতেই থাকবে অনেকক্ষণ, এবং একটা নির্দিষ্ট সময় পর চুপ হয়ে যেত। বাচ্চারা সবকিছুই সময় বুঝে শুরু হতো এবং শেষ হতো। কেমন অদ্ভুত না? এরপর সেই রাত আমরা আবার একই রুমে 5 জন ঘুমাই, কিন্তু মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় অদ্ভুত এক শব্দে। না, টানাটানির কোনো শব্দ নয়, কারণ আজ ছাদে চেয়ার নেই। আজ ছাদ থেকে মাটির গুঁড়া ফেলছে কবরস্থানে, একদম আমাদের জানালার সোজা। আমি একটু জড়সড় হয়ে যাই, আব্বুকে জড়িয়ে ধরি। একটু পর শুরু হলো ছাদে দৌড়াদৌড়ির শব্দ। 1 জন 2 জন না, অনেকজন একসাথে। আমার অল্প শব্দেই ঘুম ভেঙে যায় কেন জানি। ঘুম ভাঙলে তাকিয়ে দেখি সবাই ঘুমাচ্ছে। আমি ডেকে তুলি সবাইকে। রাতের গভীরতার সাথে সাথে তাদের অত্যাচারও বাড়তে থাকে। কিছুক্ষণ পর ইট ফেলা শুরু হলো ছাদ থেকে। একটু পর পর ধপ 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 ইট মাটিতে পড়ছে। আব্বু আম্মু বিষয়টা বুঝে আমাকে বলল, কিছু হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। আমি শুয়েই শুনতে থাকি, কারণ ঘুম আসছিল না। এভাবে অনেকক্ষণ চলার পর একাই থেমে যায় সব। আমিও ঘুমিয়ে পড়ি। আশ্চর্যের বিষয়, সকালে উঠে আমরা ছাদে গিয়ে দেখি সব ইট ঠিকঠাক আছে, কিন্তু তাহলে রাতে এত ইট কোথা থেকে পড়ল? এক প্রকার রহস্যই থেকে গেছে তা। জানিয়ে রাখি, বাসাটা 2 তলা বাড়ানোর জন্য ছাদের এক কোণে ইট এনে রাখা হয়েছিল, যদিও কনস্ট্রাকশন বন্ধ ছিল। আর রাতের বেলা পুরো বাসায় অনেকের পায়ের হাঁটাহাঁটির শব্দ পাওয়া যেত। বাসায় আমরা ছাড়া কেউ আসতো না। মাঝরাতের পর থেকে কেন যেন অনেকে কথা বলছে, লাফালাফি করছে, এরকম অনেক শব্দ, অনেক ঘটনা ঘটতে থাকতো। ঘটনায় ফিরে যাই। পরদিন জুম্মার নামাজ শেষে হুজুরের এক ছাত্র এসে তাবিজ দিয়ে যায় আমার বড় বোন আর ছোট বোনের জন্য। আল্লাহর রহমতে সেদিন আর রিপা কাঁদেনি। সন্ধ্যায় সব ভালোভাবে যাচ্ছিল। আব্বু আসে 9টা-10টার দিকে। আমরাও শুয়ে পড়েছি। আমরা ভেবেই নিয়েছিলাম আর সমস্যা হবে না রাতে, কিন্তু আমরা ভুল ছিলাম। আজ আবার বাবার সাথে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। আজ ছাদে কিছুই হয়নি, তাই আমরা সবাই শান্তিতে ঘুমিয়েছিলাম। আমার বাবা ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। বলে রাখি, ওয়াশরুম যেতে হলে সেই ফাঁকা 2 রুম পার হয়ে যেতে হয়। আব্বু যেহেতু ঘুমের ঘোর নিয়েই যাচ্ছিল, তাই যাওয়ার সময় খেয়াল করেনি। বাসার সব গেট ছিল কাঠের, একমাত্র মেইন গেট ছাড়া। ওয়াশরুমে থাকা অবস্থায় আব্বু ওয়াশরুমের গেটের বাইরে থেকে নক করার শব্দ পায়। আব্বু প্রথমে ভাবে আমরাই হয়তো কেউ আব্বুর পিছে পিছে আসছি, তাই তেমন কিছু বলে না। আবারও নক করার শব্দ, ঠিক 2 বার। আব্বু এবার জিজ্ঞাসা করে, কে? কোনো উত্তর নেই ওপাশ থেকে। কিন্তু কিছুক্ষণ পর আবার নক করলে আব্বু রেগে ওঠে, এই কে? এবার ওপাশ থেকে উত্তর আসে একটা কর্কশ হাসি, মেয়েলি কণ্ঠে বলে, বের হবি না, বের হবি না। আব্বু প্রচন্ড ভয় পায়, তবুও চুপচাপ ভেতরেই বসে থাকে অনেকক্ষণ। একটু পরে আব্বু আবার নক করার শব্দ শুনতে পায়, কিন্তু শুনতে পায় অন্য কিছু।
ওয়াশরুমটা একদম সেই ফাঁকা রুমগুলোর সাথেই ছিল। আব্বু শুনতে পায় পাশের রুমে খুব লাফালাফি চলছে আর কথাবার্তা, অনেকজনের উপস্থিতি সেখানে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। কিন্তু আব্বু কি করবে সেটা আর ভেবে পাচ্ছিল না ভয়ে। অনেক ভেবে আব্বু অজু করে নেয় এবং সাহস করে আল্লাহর নাম নিয়ে বের হয়। দরজা খুলে সাথে সাথে সব নিস্তব্ধ হয়ে যায়। একদম কোথাও কোনো শব্দ নেই, একদম পিন ড্রপ সাইলেন্স। কিন্তু বাবা একটা জিনিস লক্ষ্য করে, পাশের রুমের দরজাটা খোলা, কেউ আসে না এই রুমে। তাহলে দরজা খোলা কিভাবে? আব্বু একটু এগিয়ে গিয়ে দেখতে চাইতেই দরজা একাই লেগে যায়। শব্দে আম্মুর ঘুম ভাঙলে আম্মু উঠে দেখে আব্বু নেই বিছানায়। আম্মু আমাকে ডেকে তোলে, নিয়ে যায় সাথে। আমরা দেখি আব্বু সেই ফাঁকা রুমের বাইরে জানলার সামনে পড়ে আছে। আব্বুকে ডাকি, ওঠে না। অনেক কষ্টে আমি আম্মু টেনে আব্বুকে রুমে নিয়ে আসি। এরপর ঘটে আমার সাথে ছোট একটা ঘটনা। আমি আব্বুর মাথায় পানি দেওয়ার জন্য পানি আনতে গিয়েছিলাম। টিউবওয়েল চাপতে চাপতে হঠাৎ করে কি জানি গেটের ছিটকানি লাগিয়ে দেয় বাইরে থেকে। আমি চিল্লাচিল্লি করতে থাকি জোরে জোরে, আম্মুকে ডাকি, বারবার বাড়ি মারি। আম্মু দৌড়ে এসে দরজা খুলে দেয়। অবাক আমরা এবং সাথে প্রচুর পরিমাণে ভীত। সবাই খুব ভয়ে ছিলাম সব দেখে। খুব ভয় বললেও কম হবে, সীমা ছাড়িয়ে গিয়েছিল ভয়ের একদম। আব্বুরও জ্বর চলে আসে। আমি আর আম্মু পানি দিতে থাকি অনেকক্ষণ, প্রায় ভোরের দিকে আব্বুর জ্ঞান ফেরে। এরপর আব্বুর কাছ থেকে শুনি আমরা পুরো ঘটনা। অজ্ঞান হওয়ার কারণ জানতে চাইলে আব্বু বলে, গেটটা ওভাবে লেগে যাওয়ায় আমি ভয় পাই অনেক। আমি চলে আসবো এমন সময় হাসিটা আবার আমার কাছে আসে এবং আমার কানের কাছে আসে। আমি জানালা দিয়ে ভেতরে তাকাতেই দেখি হুবহু আমার চেহারার একজন ফ্যান লাগানোর জন্য যে রডটা সেটাতে ফাঁসি দিয়ে ঝুলে আছে। কিন্তু ভয়ের পরিমাণ আরো বাড়ে যখন দেখি আমার মতো দেখতে সেই জিনিসটাই এতক্ষণ হাসছিল। আমি আর সহ্য করতে পারিনি, চিৎকার দিয়ে জ্ঞান হারাই তখন। এত সব হওয়ার পর কারোরই থাকার ইচ্ছা ছিল না সেই বাসায়, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও আমাদের 1 মাস যাবৎ থাকতে হয়েছে সেখানে, যার প্রতিটি দিন কেটেছে নতুন নতুন রহস্যময় ভয়ঙ্কর ঘটনার সাথে। সবগুলো তো আর লিখে পাঠানো সম্ভব না, ইমেল অনেক বড় হয়ে যাবে। আমার আরেকটা অভিজ্ঞতা বলে শেষ করছি। এসব ঘটনার 2 থেকে 3 দিন পরের রাতের কাহিনী। আমি আর আমার বড় আপু একসাথে শুয়েছিলাম আপুর রুমে। আব্বু আসেনি তখনও ডিউটি থেকে। রাত 11টার মতো বাজে। হঠাৎ মেইন গেটে নক করার আওয়াজ আসে। বলে রাখি, আব্বু রাত করে বাসায় এসেছিল, তাই অভ্যস্ত হয়েছিলাম দৌড়ে গিয়ে দরজা খুলতে। আমি আব্বু এসেছে ভেবে দৌড়ে দরজা খুলি, কিন্তু কেউ নেই সেখানে। আজব ব্যাপার, আমি স্পষ্ট শুনেছি কেউ নক করছে। এরপর দরজা লাগিয়ে দিয়ে পেছনে তাকাতেই আবার নক করার শব্দ দরজায়। আমি কিছু না ভেবে খুলে দেই আর দেখি কেউ নেই। আজব ব্যাপার, কিন্তু এবার নিচে তাকিয়ে দেখি বড় একটা ব্যাঙ বসে আছে আমার গেটের সামনে। আমার ভয় লেগে যায় অনেক, তাই চুপচাপ গেট লাগিয়ে দিয়ে চলে আসি এবং আপুর সঙ্গে শেয়ার করি। বেশ কিছুদিন যাবৎ এরকম ঘটনা লাগাতার ঘটে যাওয়ায় এমনিতেই আমরা সব বুঝতে পারতাম সব। সেই একই রাতে আমরা ঘুমিয়েছিলাম সবাই, কিন্তু প্রায় 4টার দিকে আমার ঘুম ভেঙে যায়। সারা বাসায় লাফালাফির শব্দ হচ্ছে। মনে হচ্ছিল অনেকজন একসাথে বাসার এই পাশ থেকে ওই পাশে দৌড়াদৌড়ি করছে। আর এটা হচ্ছে একদম আমাদের ডাইনিংটা থেকে শুরু করে একদম ওয়াশরুম পর্যন্ত। আমি ভয়ে জমে যাই একদম, কারণ এই কয়দিনে ফ্যামিলির সকলেরই বোঝা হয়ে গেছে কারা এমন করে। আমরাও কেউ বের হই না রাতে। এরপর যা হয় তার জন্য সম্পূর্ণ অপ্রস্তুত ছিলাম। মূলত আমি আমাদের রুমের দরজায় জোরে জোরে ধাক্কা দেয়, যেন দরজাটা ধরে টানাটানি করছে, ধাক্কা দিচ্ছে। দরজাগুলো এদিকে অনেক পুরনো আর কাঠের তৈরি, তাই একদম ভেঙে যাবে মনে হচ্ছিল। আপুকে ডেকে তুলি আর আব্বুকে ডাকতে থাকি আমাদের রুম থেকেই। ভয়ে কেঁদে ফেলার মতো অবস্থা হয়ে গিয়েছিল, ছোট বাচ্চাই বলা যায় তখন। কিন্তু ততক্ষণে আমার শব্দ শুনে সব বন্ধ হয়ে গেছে। আপুকে ডেকে তুলে আমি দৌড়ে আম্মু আব্বুর দিকে যাই আর সব বলি। আমি কোনোভাবে আর থাকবো না সেখানে জানিয়ে দেই। তাই আমি সকালে উঠেই চলে যাই দাদুর বাসায়। কেউ না যেতে দিলেও আমি জোর করে দাদু বাসায় চলে যাই। প্রায় 11-12 দিন পরে এসেছিলাম দাদু বাসা থেকে। এটাই ছিল আমার ঘটনা রাসেল ভাইয়া, আপনার ভালো লাগলে পড়ে শোনাবেন। কিছুদিন পর পাশের রুমে একটা হিন্দু ফ্যামিলি উঠেছিল। তাদের সাথে আরো অনেক খারাপ কিছু ঘটে।
আপনি এবং শ্রোতারা শুনতে চাইলে আমি বাকিটাও লিখে পাঠাবো। বাসাটা এখনো আছে, লোকমুখে শোনা যায় পরে দিনাজপুরের বড় মাদ্রাসার হুজুরকে নিয়ে এসে সব জিন সরানো হয় এবং বাসাটা স্ট্রংলি বন্ধ করা হয়। হুজুরের বাসা সম্ভবত ফুলবাড়িতে। এখন অবশ্য একদম নতুন করা হয়েছে, বাসাটা দোতলা হয়েছে এবং সেখানে ইউনিভার্সিটির ছাত্ররা থাকে। ভাইয়াদের সাথে পরিচিত হওয়ায় তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু এখন আর এমন কিছু হয় না সেখানে। দেখলে চেনাই যায় না যে এই বাসা কত ভয়ঙ্কর ছিল। এই বলে শাওন তার ঘটনা শেষ করেছেন।